আচ্ছা, আমরা হচ্ছে আজকে প্ল্যানেটারি টেম্পারেচার নিয়ে আলোচনা করব। প্ল্যানেটারি টেম্পারেচার এর আগেও আমরা আমরা শিখেছিলাম লুমিনিসিটি, ফ্লাক্স, এসব জিনিসপত্রেরই কাজটা এবার বেশি থাকবে। তো আমরা বেসিক থেকে শুরু করব, যাতে কেউ যদি বাই চান্স ভুলেও যাও তাহলেও যাতে হচ্ছে সমস্যা না হয়। তো ফার্স্ট অফ অল আমরা বেসিক কিছু ইকুয়েশন জেনেছিলাম। আমরা জানি হচ্ছে লুমিনিসিটির ইকুয়েশন হচ্ছে 4 পাই আর স্কোয়ার সিগমা টি টু দি পাওয়ার 4। এখন এই পার্টটুকুকে এরিয়া হিসাবে ধরা হয়, যে একটা স্কয়ারের এরিয়া। তো এখানে একটা জিনিস তোমাদেরকে খেয়াল করা লাগবে, যখন একক ক্ষেত্রফলের উপরে কোনো আহ, মানে লুমিনিসিটি বলবে, তখন এই জিনিসটাকে এফ ছোট হাতের এফ দিয়ে লেখা হয়। আর যখন ওখানে সিগমা টি টু দি পাওয়ার দিয়ে লেখা হয়, তার মানে এরিয়ার মান এখানে 1। তো কোন ডিস্ক নিয়ে যখন আমরা যখন স্ফিয়ার নিয়ে আলোচনা করি, তখন আমরা ইন জেনারেল হচ্ছে এই লুমিনিসিটি ইকুয়েশনটা ইউজ করব। যখন আমরা হচ্ছে একটা ডিস্ক নিয়ে আলোচনা করি, ডিস্কের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে পাই আর স্কোয়ার সিগমা টি টু দি পাওয়ার 4 ইউজ করা হয়। তো আমরা যখন যত হচ্ছে একটু প্ল্যানেট নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে ডিস্কের কনসেপ্টটা প্রায় আসবে। তো এখানে খেয়াল করতে হবে, হ্যাঁ। তো এখানে আমরা আরো ইকুয়েশন জানি কি যে বড় হাতের এফ দিয়ে আমরা ফ্লাক্স বোঝাই, যেটাকে বলা হয় লুমিনিসিটি ডিভাইডেড বাই 4 পাই টি স্কোয়ার। মানে হচ্ছে এটা একটা যদি সোর্স হয়, তাহলে এখান থেকে ডি দূরত্বে একটা যদি কোনো বস্তু থাকে, আর ওটা নিয়ে যদি একটা কাল্পনিক গোলক কল্পনা করা হয়, তাহলে এই গোলকের প্রত্যেকটা প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আলো পড়ে এই স্টার থেকে, সেটাই হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে? তো আমি যদি এই কাজটা ইয়ার জন্য করি, মানে হচ্ছে সূর্যের জন্য করি, তাহলে এটাকে এই দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় সোলার কনস্ট্যান্ট। যেটা হচ্ছে লুমিনিসিটি অফ সান ডিভাইডেড বাই 4 পাই 1 AU স্কোয়ার। এই কটা জিনিস হচ্ছে আমাদের বেসিক জিনিসপত্রগুলো হচ্ছে মাথায় রাখা লাগবে। তো তারপরে এবার আমরা হচ্ছে চিন্তা করি কি যে হ্যাঁ, আমরা তো একক ক্ষেত্রফলের উপরে হচ্ছে ফ্লাক্স গণনা করলাম, তাহলে যদি এখানে বলা হয় কি যে একটা প্ল্যানেট আছে, এখানে বলা হয় যদি একটা প্ল্যানেট আছে, এই প্ল্যানেটটার উপরে কিভাবে হচ্ছে মানে আলোটা পড়ে। এখন তোমাকে চিন্তা করা লাগবে প্ল্যানেটটা আসলে কোথায় আছে। এই জিনিসটাতে অনেকের কনফিউশন হয়, এবং এই জিনিসটার কোনো মানে ডাইরেক্ট কনক্লুশন নাই যে তুমি কি করবা। সাপোজ এখানে আমি দুইটা সিনারিও নিই, এখানে একটা, এখানে স্টার, এখানে আরেকটা স্টার, দুটো সিনারিও আঁকা নিচ্ছি, এখানে স্টার। এখন এমন যদি হয় কি যে বুধের মতো অনেক ছোট গ্রহ আছে খুবই কাছে, হ্যাঁ, আমি মনে বললাম এটা মার্কারি, তো অনেক ছোট, এমইউ দিয়ে রাখি, অনেক ছোট একটা গ্রহ আছে। আর তাহলে হচ্ছে তোমার পৃথিবী এখানে আছে, সোলার সিস্টেমের সাথে যদি তুলনা করি, এই ক্ষেত্রে দেখা যায় কি যে দেখো কি যে আলোটা যখন পড়বে, আলোটা যখন পড়বে তখন দেখা যাবে কি যে এটার অর্ধেক অংশটাই তোমার হচ্ছে মোটামুটি হচ্ছে ভালো মতো পড়বে, যেহেতু অনেক কাছে আছে মার্কেটিং, বা বুধ গ্রহ অনেক কাছে আছে। এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, কিন্তু ফ্লাক্সের ইকুয়েশন লিখতে পারো হচ্ছে ফ্লাক্স লুমিনিসিটি অফ সান ডিভাইডেড বাই 4 পাই ডি স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার। এখানে 2 পাই আর স্কোয়ার দিতে পারো। কেন 2 পাই আর স্কোয়ার দিতে? আমি বললাম কি যে এই জিনিসটা অনেক কাছে আছে, কাছে আছে বিধায় আমি এটাকে ধরতে পারি এটা একটা স্ফিয়ার। আর এই জন্য আমি এখানে 2 পাই আর স্কোয়ার দিচ্ছি। তাহলে আমি বলবো যে 2 পাই মানে পুরাটা গোলকটা হচ্ছে পাই আর স্কোয়ার, 4 পাই হচ্ছে তার আলোটা পড়েছে। এখন আমি তাহলে এখানে আর্থের ব্যাপারে কি করতে পারি, এখানে F1, আর্থের ক্ষেত্রে আমি যেটা লিখবো, একই ক্ষেত্রে আর্থ হচ্ছে অনেক দূরে আছে, এই জন্য আর্থের ক্ষেত্রে আর্থের ক্ষেত্রে এই কনভেনশন সবসময় মাথায় রাখবা কি যে আর্থের ক্ষেত্রে অলওয়েজ যে ফ্লাক্সটা আসে বা সোলার কনস্ট্যান্ট আসবে লুমিনিসিটি অফ সান 4 পাই আর্থ স্কোয়ার ইন্টু পাই আর আর স্কোয়ার। এখানে সবসময় পাই আর স্কোয়ার ইউজ করা হয়। এখন যদি তোমাকে বলা হয় কি জুপিটারের উপরে পড়তেছে, জুপিটারের উপরে পড়ছে,
তাহলে আমি এখানে আবারও হচ্ছে 2 পাই আর স্কয়ার ইউজ করবো, কারণ জুপিটারের সাইজ অনেক বড়। তো এটার কোনো বললাম না ডেফিনেট অ্যান্সার নাকি যে পাই আর স্কয়ার ইউজ করবা না 2 পাই আর স্কয়ার ইউজ করবা, ইনটুইশনের উপরে ডিপেন্ড করে কি যে হ্যাঁ অনেক কাছে আছে বলে হচ্ছে অর্ধগোলকের উপরে পড়বে, তাই আমি 2 পাই আর স্কয়ার ইউজ করছি। অনেক দূরে আছে কিন্তু হচ্ছে অনেক বড় গ্রহ বলে আমি 2 পাই আর স্কয়ার ইউজ করছি। আর ইন জেনারেল ক্ষেত্রে সবসময় হচ্ছে পাই আর স্কয়ার ইউজ করবো, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো 2 পাই আর স্কয়ার তুমি ইউজ করবা না, তুমি যদি মনে হয় কি যে কনফিউশন আছো, অলওয়েজ গো ফর পাই আর স্কয়ার। ঠিক আছে, এই কনফিউশনটা সবারই হয় কি যে পাই আর স্কয়ারে লাস্ট কত বছর ক্লাসে যেটা দেখেছি, পাই আর স্কয়ারে বসাবো না 2 পাই আর স্কয়ারে বসাবো। আবার যদি এমন হয় কি যে দুইটা বাইনারি স্টার আছে, একটা তারা, মনে করো এটা হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্র, আমি বললাম এটা হচ্ছে একটা ব্লু স্টার, এখানে একটা ছোট রেড ড্রফ স্টার আছে, মনে করো রেড ড্রফ স্টার। তো অবভিয়াসলি কার উজ্জ্বলতা বেশি? ব্লু স্টারের উজ্জ্বলতা বেশি। কিন্তু এরা দুজন তো বাইনারি স্টার। আমি যদি বলি কি যে এই রেড ড্রফ স্টারটা তার প্রতিবেশী স্টার বা তার কম্পানিয়ন স্টার থেকে কি পরিমাণ আলো পাচ্ছে, তখনও আমরা ইন জেনারেল যেটা করবো, যেহেতু এরা বাইনারি স্টার অনেক কাছাকাছি আছে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে এই স্টার থেকে যে আলোটা আসছে আমরা এখানে 2 পাই আর স্কয়ার ইউজ করবো। ঠিক আছে, বাইনারি স্টার বলে তাই এই কনভেনশনটা আমি ইউজ করতে দেখেছি। এটার যে ডেফিনিট কোনো অ্যান্সার আছে কিনা, এটা আমি ডেফিনিট অ্যান্সার কোথাও পাই নাই, জাস্ট কনভেনশন গুলো ইউজ করতে দেখেছি। তো ক্রস সেকশন, এই পুরো জিনিসটা কি বলতেছি, কোন এলাকার উপরে হচ্ছে তোমার আলোটা পড়লো, এই ক্রস সেকশনটা ইম্পর্টেন্ট জিনিস। ক্রস সেকশনটা ইম্পর্টেন্ট জিনিস কি যে কার উপরে আলোটা পড়ছে। ওকে, আমি মনে হয় অফ করে দিয়েছি। ভাইয়া সোলার কনস্ট্যান্টের ওটা কি ফ্লাক্স ছিল? সোলার কনস্ট্যান্ট একটা ফ্লাক্স, সোলার কনস্ট্যান্ট দেখতেই পাচ্ছ একটা ফ্লাক্সের ইকুয়েশন। এটা সোলার কনস্ট্যান্ট তখন বলা হয় কি যে হচ্ছে লুমিনিসিটি অফ সান আর দূরত্বটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলে প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে ফ্লাক্সটা পড়ে সেটাই সোলার কনস্ট্যান্ট, সেটার মান হচ্ছে 1370 ওয়াট পার মিটার স্কয়ারের কাছাকাছি ক্লোজলি। আমার ঠিক মনে নাই, তুমি মানটা অবশ্যই দেখতে পারো যে সূর্যের লুমিনিসিটি বসাও আর 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটারে বসায় হচ্ছে এই মান, এরকম মান কাছাকাছি পাওয়া উচিত। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ক্রস সেকশন। আমি বললাম কি যে আলো আপতিত হচ্ছে। এখন পর্যন্ত স্টার্ট থেকে ইনসিডেন্ট লাইট নিয়ে আমরা একটু আলোচনা করি। ইনসিডেন্ট লাইট, স্টার থেকে আলো আসছে, আমরা জানি স্টারের লুমিনিসিটি হচ্ছে এল, আমরা বললাম স্টার থেকে অবজেক্টের দূরত্ব হচ্ছে ডি। অবজেক্টটা যে কোনো কিছু হইতে পারে, এখন কি হবে না হবে সেটাই হচ্ছে আমাদের মানে চিন্তা করার বিষয়। মনে করো অবজেক্টটা হচ্ছে, বললাম কি যে ক্রস সেকশনের উপরে ডিপেন্ড করবে কি যে আমরা আসলে কোথায় আছি। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো কি যে হচ্ছে এই জিনিসটার অবশ্যই একটা রেডিয়াস আছে, তো রেডিয়াস আমরা আর পি দিয়ে বললাম, তাহলে আমরা আবারও বলতে পারছি কি যে এই এখানে যে আলো পড়তেছে সেক্ষেত্রে এখন আমরা যেটা পাচ্ছি কি যে ওই রেডিয়াস সমান প্ল্যানেটের উপরে স্টার থেকে ডি ডিস্টেন্স দূরত্ব থেকে যে পরিমাণ আলো পড়ছে সেটাকে আমরা এটাতে লিখতে পারি L/4 পাই ডি স্কোয়ার ইন্টু পাই, পাই আর স্কোয়ার দিয়ে মোটামুটি সবসময় আপাতত লিখবো পাই আর টি স্কোয়ার, মানে এটা একটা ডিস্ক হিসেবে কল্পনা করে পাই আর স্কোয়ার আর পি স্কোয়ার দিয়েছি। এখন আমরা হচ্ছে প্রি ক্যাম্পে শিখেছিলাম কোন বস্তুর উপরে যদি আলো পড়ে তাহলে আলোর 3টা অবস্থা হয়। কেউ আমাকে বলতে পারবে আলোর কি কি কাহিনী ঘটে? কোন বস্তুর উপরে আলো আপতিত হলে 3টা ঘটনা ঘটে, কি কি ঘটে মনে আছে? ভাইয়া প্রতিফলন, রিফ্লেকশন, অ্যাবজর্পশন আর ট্রান্সমিশন। কোথাও একজন একজন বলো, কে জানি মেয়ের গলা শুনলাম, সে বললো। ভাইয়া প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ হয়। আচ্ছা, মানে যদি অবজেক্টের উপরে আলো পড়ে তাহলে হয় অবজেক্টের আলো হচ্ছে প্রতিফলিত হয়ে যেতে পারে। ঠিক আছে, আলোটা হচ্ছে শোষণ হয়ে যেতে পারে, যে ঢুকে গেল আর বেরোচ্ছে না। আর এমন হইতে পারে কি যে সঞ্চালন হয়ে চলে যেতে পারে, বা জিনিসটাকে আমরা প্রতিসরণ হিসাবেও জানি, চলে যেতে পারে, পাস করে চলে যেতে পারে। তাই তো 3টা অবস্থা করতে পারে। তো মনে আছে ব্ল্যাক বডি এর জন্য এই শর্তগুলো কি ছিল? আমরা প্রতিফলন অ্যাবজর্পশনকে এ দিয়ে লিখি, ট্রান্সমিশনকে টি দিয়ে লিখি, আর রিফ্লেকশনকে আর দিয়ে লিখি। ব্ল্যাক বডি এর জন্য কি ছিল মনে আছে? A=1 আর বাকিগুলো 0। A = 1 আর বাকিগুলো হচ্ছে 0। কিন্তু হওয়ার কথা ছিল যে কোনো অবজেক্টের জন্য সেটা হচ্ছে A + T + R = 1 হওয়া উচিত ছিল।
তো ব্ল্যাক বডি এর জন্য আমরা জানি যে স্পেশাল কেস হচ্ছে অ্যাবজর্পশনটাই পুরোটা হয়ে যায়, ট্রান্সমিশন আর রিফ্লেকশন হয় না। কিন্তু আমরা বললাম, আমরা এটাও শিখেছি এর আগে যে স্টার গুলাকে পারফেক্ট ব্ল্যাক বডি ধরা হয়, স্টার অ্যাজ এ ব্ল্যাক বডি ধরা যাইতে পারে। কিন্তু তুমি আমাকে বলো কি যে হচ্ছে ব্ল্যাক বডি হওয়ার জন্য আরেকটা শর্ত ছিল কি যে তার কোরে তাপ উৎপাদন করার কোনো ক্ষমতা থাকতে হবে। কিন্তু প্ল্যানেটের কি তাপ উৎপাদন করার কোনো ক্ষমতা আছে, বা নিজে থেকে কোনো টেম্পারেচার তৈরি করতে পারে? রেডিও অ্যাক্টিভিটির জন্য। আর রেডিও অ্যাক্টিভিটির জন্য পারে, খুবই কম, খুবই কম। তো ইন জেনারেল আমি একটা জিনিস তো ক্লিয়ার বুঝতে পারছি কি যে প্ল্যানেট গুলো অবশ্যই পারফেক্ট ব্ল্যাক বডি না, তাই না? প্ল্যানেট গুলো তো অবশ্যই পারফেক্ট ব্ল্যাক বডি না। তো আমরা যখন কল্পনা করব, মানে সায়েন্সে যখন কল্পনা করা হয় সবসময় পারফেক্ট একটা সিনারিও কল্পনা করা হয়, কিন্তু দেখা যায় কি যে ওই সিনারিও কল্পনা করার জন্য আমাদেরকে কিছু খেসারত দিতে হয়, বাংলাতে বলে খেসারত, বা আমরা যখন রাজশাহীতে পড়াশোনা করতাম তখন আমি এই জিনিসটাকে বলতাম কাফফারা। কাফফারা ওয়ার্ডের সাথে হয়তো অনেকে পরিচিত আছে। কাফফারা হিসাবে এখন আমরা যেটা বলতে পারি কি যে হ্যাঁ, এই যে এই স্টার থেকে যে হচ্ছে লাইট আসলো, এই লাইট আসে কিছু পরিমাণ অবশ্যই প্রতিফলিত হয়ে যাবে। অ্যাস্ট্রোনমির ভাষায় এই জিনিসটাকে আমরা শিখেছি হচ্ছে এই যে রিফ্লেকশন, এই জিনিসটাকে বলা হয়েছে আলবেদো, আলবিদো। হ্যাঁ, তো আলবিদোর পরিমাণটা কোথা থেকে কোথায় যাইতে পারে? আলবিদোর পরিমাণটা যাইতে পারে হচ্ছে 0 থেকে 1-এর মাঝখানে যাইতে পারে। এখানে আমি আলবিদোকে এ দিয়ে লিখলাম, বড় হাতের। হ্যাঁ, এই 0 মানে হচ্ছে পুরা জিনিসটাই, মানে যে পরিমাণ আলো আসছে পুরা জিনিসটাই হচ্ছে কি হয়ে গেল, শোষণ হয়ে গেল, তখন ওটা কি স্টারের মতো কাজ ব্যবহার করলো। কিন্তু প্ল্যানেট তো আসলে স্টার না, অবভিয়াসলি ব্ল্যাক বডিও না। তার মানে যে কোনো প্ল্যানেটের জন্য আলবিদের পরিমাণটা হবে হচ্ছে 0 থেকে 1-এর মাঝে। এখন আমি যদি তোমাকে বলি কি যে হচ্ছে প্ল্যানেটটা আলবিদ মানে এনার্জি গ্রহণ করছে, তখন এই এর মানটা এখানে গুণ যাবে সেটা বুঝতে পারছি। এখানে এর মানটা কিভাবে গুণ যাবে বলো? মানে এই পরিমাণ আলো সে রিফ্লেক্ট করে দেয়, তাহলে থাকলো কি? minus a 1 - a। এটা গত ক্যাম্পে আমরা শিখেছি 1 - a। এটা একটা গেল কাফফারা, কি যে আমরা হচ্ছে এটাকে পারফেক্ট ব্ল্যাক বডি যেতে ধরতেছি না। যদি পারফেক্ট ব্ল্যাক বডি তোমার ইয়া হইতো, মানে স্টার হতো, তখন আমরা এর গণনাই করতাম না, এ গুণই দিতাম না। হ্যাঁ, আর যেহেতু হচ্ছে এটা প্ল্যানেট হচ্ছে পারফেক্ট ব্ল্যাক বডি না, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা গুণ করা লাগে। এখন আমরা গত ক্যাম্পে দুটা জিনিস শিখেছিলাম কি যে আলবিদো দুই রকম, আলবিদো দুই রকম, একটা হচ্ছে বন্ড আলবিদো, আর একটা হচ্ছে জিওমেট্রিক আলবিদো। তো আজকেও আমরা ওই দুটা নিয়ে একটু রিভাইজ দিব, সমস্যা নাই। আলবিদো, তো আগে আমরা হচ্ছে কাফফারা গুলা দিয়ে শেষ করি। তো প্রথমটা গেল হচ্ছে তোমার আলবিদো। আরেকটা আলবিদো আছে যে জিনিসটাকে আমি গত ক্যাম্পে মেনশন করি নাই, সেটাকে বলা হয় মনোক্রোমাটিক আলবিদো। মনোক্রোমাটিক আলবিদো। তো প্রত্যেকটা জিনিসকে আমরা হচ্ছে আস্তে আস্তে শিখবো। তবে আমরা একটা জিনিস শিখলাম যে এখানে আলবিদো বলে একটা জিনিস আসছে। আর এখন পর্যন্ত যত কিছু নিয়ে আলোচনা করতেছিলাম সব ইনসিডেন্ট লাইট। তো ইনসিডেন্ট লাইটকে আমরা হচ্ছে পি ইন দিয়ে প্রকাশ করি, পি ইন। এই পুরা পার্টটা হচ্ছে পি ইন, ইনসিডেন্ট লাইট। এখন হচ্ছে আমার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে পরিমাণ টেম্পারেচার প্ল্যানেট থেকে আমি পাবো, আমি যদি দূর থেকে অবজার্ভ করি একটা প্ল্যানেটের দিকে, বা পৃথিবী থেকে অবজার্ভ করি পৃথিবীর টেম্পারেচার কত, তাহলে হচ্ছে অ্যাভারেজ যে টেম্পারেচারটা পাবো, এটাকে বলে ইফেক্টিভ টেম্পারেচার বা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার পাবো। সেটার জন্য আমাকে এখন বের করা লাগবে হচ্ছে রেডিয়েটেড লাইট কি। তো রেডিয়েটেড লাইট হিসেবে কল্পনা করবো একটা ব্ল্যাক বডি হচ্ছে পার সেকেন্ডে যে পরিমাণ উজ্জ্বলতা বিকিরণ করে, সেটার ইকুয়েশন তো আমরা খুবই অবভিয়াসলি জানি। পি আউট বলবো এটাকে, এটাকে আমরা বলবো 4 পাই প্ল্যানেট স্কোয়ার সিগমা, তারপরে হচ্ছে এপসিলন টি টু দি পাওয়ার টিপি টু দি পাওয়ার 4, বা এই টিপি না লিখে আমরা এটাকে বলতে পারি টি ইফেক্টিভ। এটাই হবে হচ্ছে টি ইকুইলিব্রিয়াম, এটাই হবে হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত টেম্পারেচার। তো এখানে একটা নতুন টার্ম আসছে, দেখো এই জিনিসটা।
এটাকে বলে হচ্ছে এমিসিভিটি। ঠিক আছে, তো এমিসিভিটি জিনিসটা কি? আরেকটা কাফারা। যেহেতু আমি এমিসি, বানান ভুল হইতে পারে, ডবল এম না, এমিসিভিটি। হ্যাঁ, তো এমিসিভিটি জিনিসটা কি? যেহেতু হচ্ছে প্ল্যানেট গুলা পারফেক্ট ব্ল্যাক বডি না, তো আমাদেরকে আরেকটা কাফারা দেওয়া লাগবে। কাফারাটা কি? এমিসিভিটি এপসিলন কে এভাবে ডিফাইন করা হয় কি, যে একটা অবজেক্ট এম, একটা অবজেক্ট, হ্যাঁ, টি টেম্পারেচারে, হ্যাঁ, যে পরিমাণ এনার্জি বিকিরণ করে ডিভাইডেড বাই একই একটা ব্ল্যাক বডি একই টেম্পারেচারে যে পরিমাণ বিকিরণ করে সেটার অনুপাতকে বলা হচ্ছে এমিসিভিটি। তার মানে স্টারের ক্ষেত্রে কি হবে? স্টারটা হচ্ছে তোমার ব্ল্যাক বডি হিসাবেই বিকিরণ করে ডিভাইডেড বাই ব্ল্যাক বডি। তাহলে স্টারের জন্য বুঝতেই পারছো কি যে ফর স্টার এমিসিভিটি হচ্ছে 1। আর 1 যদি হয় তাহলে আমরা যে লুমিসিটি ইকুয়েশন ছিল 4 পাই আর স্কয়ার সিগমা এপসিলন টি দি পাওয়ার 4, দেন এপসিলন এর মান যদি হচ্ছে 1 হয়ে যায়, এপসিলন এর মান না দিলেও চলে। কিন্তু প্ল্যানেটের ক্ষেত্রে কি হবে? অবশ্যই তার এপসিলন এর মান একটা থাকবে, কারণ এটা তো পারফেক্ট ব্ল্যাক বডি না। তাহলে এখানে আমাদের নতুন একটা টার্ম অ্যাড হবে এমিসিভিটি, কি যে প্ল্যানেটটা একটা ব্ল্যাক বডির তুলনায় কি পরিমাণ বিকিরণ করতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জিনিসটাকে ট্রান্সমিশনের সাথে তুলনা করতে পারি। যেরকম এটাকে রিফ্লেকশনকে যেরকম আমরা হচ্ছে আলবেদোর সাথে তুলনা করতে পারলাম, এমিসিভিটি কে ট্রান্সমিশনের সাথে হচ্ছে তুলনা করা যায়। ঠিক আছে, তো এখন আমরা জানি কি যে হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য, ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থার জন্য অবশ্যই যেটা হওয়া লাগবে, পি ইন ইজ ইকুয়াল টু পি আউট হওয়া লাগবে। পি ইন ইজ ইকুয়াল টু পি আউট হওয়া লাগবে। তাহলে এখন আমরা হচ্ছে পি ইন বা পি আউট কে হচ্ছে যদি বসায় ফেলি, তাহলে আমরা এখন যেটা লিখতে পারি, পি ইন কি ছিল? লুমিনোসিটি বাই 4 পাই টি স্কয়ার 1 মাইনাস এ পাই আর পি স্কয়ার। আর পি আউট কি হলো? পি আউট হচ্ছে 4 পাই আর টি স্কয়ার সিগমা এপসিলন টি ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার 4। এখন তুমি যদি হচ্ছে দুটা ইকুয়েশন থেকে হচ্ছে কি বলে কাটাকাটি করো বা হচ্ছে এটার মানটা বের করার চেষ্টা করো, তাহলে টি ইকুইলিব্রিয়াম হওয়া উচিত, টি ইকুইলিব্রিয়াম হবে হচ্ছে 1 মাইনাস এ লুমিনিসিটি অফ স্টার, আমি স্টার মার্ক করলাম 16 পাই সিগমা ডি টু দি পাওয়ার 4, এই পুরাটার উপরে 1/4। এই পর্যন্ত কারো সন্দেহ আছে বা ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে? এই পর্যন্ত আশা করি কারো সমস্যা নাই। তো আমরা যেটা পাইলাম একটা প্ল্যানেটের জন্য, এই জিনিসটা আমরা গত ক্যাম্পেও দেখেছি, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার পাইলাম। হ্যাঁ, তো এই জিনিসটাকে আবার হচ্ছে একটু সিম্পলিফাই করেও লেখা যায়। সিম্পলিফাই করে কিভাবে লেখা যায়? এই পুরা পার্টটুকু, হ্যাঁ, এটাকে একটা ব্ল্যাক বডির সাথে, মানে এটা তো আসলে একটা ব্ল্যাক বডি এর মান, তো আমরা ডাইরেক্টলি লিখতে পারি টি ইকুইলিব্রিয়াম হবে হচ্ছে 1 মাইনাস এ এপসিলন 1/4 টি ব্ল্যাক বডি। তো এই ইকুয়েশনটা তোমার জানা লাগবে না, সিম্পলিফাই করা যায় না, ডেটা অ্যানালিসিসের জন্য হয়তো সিম্পলিফাই করা লাগে, তুমি এই ইকুয়েশন দিয়ে সব কাজ করতে পারবা। তার মানে আমাদের যে ইকুয়েশনটা দরকার লাগছে সেটা হচ্ছে এই ইকুয়েশন। তো এই পর্যন্ত আমরা হচ্ছে গত ক্যাম্পের জিনিসপত্র পড়েছিলাম। তো এই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা কয়েকটা জিনিস মানে আবার হচ্ছে জেনে নি। আমি গত ক্যাম্পেও এই জিনিসটা বলেছিলাম, আবার বলে দিই যে যদি এটা যদি সান হয়
তাহলে আমরা যদি বলি কি যে এইখানে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিতে কি হয়, পানি হচ্ছে তোমার ইয়া হওয়া শুরু করে, পানি বাষ্প হওয়া শুরু করে। আর এই একটা বাউন্ডারি যেখানে পানি বরফ হওয়া শুরু করে। হ্যাঁ, এই বাউন্ডারির ভিতরে হচ্ছে এই পুরা হ্যাবিটেবল জোন। তো পানি বাষ্প হয় কত কত ডিগ্রি সেলসিয়াসে? 100 ডিগ্রি সেলসিয়াসে, which is 373 কেলভিন, আর এটা হবে 273 কেলভিন। হ্যাঁ, এখন তোমাকে যদি বলা হয় কি যে হচ্ছে কোন স্টারের জন্য হ্যাবিটেবল জোনের লিমিট বের করো, তাহলে তুমি টেম্পারেচার মান পেয়ে গেছো, দুটা টেম্পারেচার লিমিট পেয়ে গেছো, তোমাকে ডিস্টেন্স বের করতে হবে। দুটা ডিস্টেন্স বের করলে, আর তুমি স্টারের মনে করো হয়তো কোনো ইনফরমেশন জানো, তাহলে হ্যাবিটেবল জোনের লিমিট পেয়ে গেছো। তো এখানে আমি কয়েকটা জিনিস আরো এক্সপ্লেন করতে চাই যে এই গত ক্যাম্পেও দেখিয়েছিলাম কি যে হচ্ছে কোন সময়তে কোন গ্রহকে কি নাম দেব। হ্যাঁ, তো এই যে এই লাইনটাকে আর একটা স্পেসিফিক নাম দেওয়া হয়, এই এটাকে বলা হয় হচ্ছে আইস লাইন। এর বাইরে যতগুলো প্ল্যানেট থাকবে সবগুলো হচ্ছে বরফ কিংবা হচ্ছে গ্যাসিয়াস স্টেজে থাকবে। এই লাইনের বাইরে কোনো গ্রহই হচ্ছে রকি খুব একটা থাকতে পারবে না। বড় প্ল্যানেট কোনো রকি থাকতে পারবে না, ছোট প্ল্যানেট রকি হিসেবে থাকতে পারে, কিন্তু বড় প্ল্যানেট অবশ্যই মানে একটা নির্দিষ্ট লিমিটের বাইরে কোনো রকি প্ল্যানেট থাকতে পারবে না। তো আমাদের সৌরজগতের সাথে যদি তুলনা করি, তাহলে এখানে আছে হচ্ছে তোমার জুপিটার আছে, তারপরে হচ্ছে স্যাটার্ন আছে, নেপচুন আছে, ইউরেনাস আছে, আর রকি প্ল্যানেট বলতে আছে হচ্ছে যে রকি বডিজ গুলো আছে যেগুলো আইসে ঘেরা, সেগুলো হচ্ছে প্লুটো আছে, চ্যারন আছে, আরো কি কি ইপেটাস সব আছে। আর হ্যাবিটেবল জোনের মধ্যে তিনটা প্ল্যানেট আছে সৌরজগতের, একটা হচ্ছে বর্ডার লাইনে আছে হচ্ছে তোমার ভেনাস, আর্থ আছে একবারে ভিতরে, আর লাইনের খুব কাছাকাছি আছে মার্স। আর হ্যাবিটেবল জোনের বাইরে এই জায়গাতে আছে হচ্ছে আমাদের মার্কারি। এমন অনেক সময় তো দেখা যায় কিছু স্পেশাল প্ল্যানেট যেগুলো সাইজ হচ্ছে জুপিটারের সমান, অনেক বড়, কিন্তু মার্কারির মতো দূরত্বে আছে, এইসব প্ল্যানেট গুলোকে বলা হয় হচ্ছে হট জুপিটার। এই হট জুপিটার নিয়ে আমরা আজকে ক্লাসের শেষে আবার আলোচনা করব, কারণ এটা আমার রিসার্চ টপিকও ছিল, আর এটাই একটা ফ্যাসিনেটিং প্ল্যানেট আর কি। হ্যাঁ, তো আইসল্যান্ড হচ্ছে এটা তোমাকে হচ্ছে আর খেয়াল করা লাগবে কি যে হচ্ছে তোমার আইসল্যান্ডের বাইরে বা আইসল্যান্ডের ভিতরে এই এরিয়াতে কোনো প্ল্যানেট যদি থাকে, ওই প্ল্যানেটের কোনো রিং থাকবে না। খেয়াল করেছো কি যে হচ্ছে চিন্তা করো কি যে এই যে যতগুলো প্ল্যানেট আছে, এই যতগুলো প্ল্যানেট আছে, এই কোনো প্ল্যানেটের রিং নাই, কিন্তু জুপিটারের রিং আছে, স্যাটার্নের রিং আছে, নেপচুনেরও খুবই হালকা রিং আছে, বড় বড় প্ল্যানেটের। কিন্তু আইসল্যান্ডের ভিতরে কোনো প্ল্যানেট যদি থাকে তাহলে তার রিং হওয়া পসিবল না। হ্যাঁ, ওটার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আইসল্যান্ডের বাইরে যে প্ল্যানেট গুলো আছে সেগুলো প্ল্যানেট গুলোর আশেপাশে যে অবজেক্ট গুলো অরবিট করে রিং তৈরি করে সেগুলো আইসি অবজেক্ট হয়। তো আইসি অবজেক্ট যদি তোমার তোমার এখানে যদি হচ্ছে তোমার আইস ফর্ম করতেই না পারে ভালো মতো, ইন জেনারেল কেসে পোল মানে পোল টোল বাদ দিয়ে, তাহলে তো আইসি অবজেক্ট গুলো ভাসমান অবস্থা থাকা মানে কোয়াইট ইম্পসিবল। এই জন্য হচ্ছে কোনো ধরনের ইয়া পাওয়া যায় না, নাম কি রিং পাওয়া যায় না ইন জেনারেল ক্ষেত্রে। যদি রিং তৈরিও হতে লাগে তাহলে ওই রিং গুলা হচ্ছে তোমার ইয়াতে চলে যায়, কি বলে হচ্ছে প্ল্যানেটে পতন হয়। তো রিং তৈরি হবে না হবে না, এটার জন্য যে থিওরিটা আমরা জানি সেটাকে বলা হচ্ছে রোশ লিমিট। হ্যাঁ, রোশ লিমিট বলে কি যে হচ্ছে একটা প্ল্যানেটের 2.5 রেডিয়াসের মধ্যে যদি কোনো ভঙ্গুর অবজেক্ট আসে, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে এই প্ল্যানেটে গিয়ে আপতিত হবে, আর না হলে তার প্ল্যানেটের আশেপাশে রিং হিসাবে ঘুরবে। তো এই জিনিসটা প্রতিপাদন এবং পুরো জিনিসটা ভবিষ্যতে তোমাদেরকে শেখানো হবে। তো আমরা হচ্ছে আরো কিছু ইকুয়েশন শিখেছি, সেগুলো এখন আমরা না যাই। তো আমরা এখন একটু প্রবলেম সলভিং এ চলে যাই। তো প্রবলেম 1,
প্রবলেম ওয়ানে আছে তোমার কাছে একটা অবজেক্ট আছে, এটা মনে করো সান। তোমার কাছে একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে তোমার এখান থেকে আর এর মতো, যে ডাস্টটা মনে একটা এরকম বাঁকানো একটা খুব পাতলা একটা ডাস্টের মতো, যেটা হচ্ছে সূর্যের আলোর সাথে মনে করো হচ্ছে সাই কোণে হেলানো আছে সূর্যের আলোর দিকের সাথে। এখন তোমাকে বের করতে হবে কি যে হচ্ছে at what angle does the wafer have to be tilted for its temperature to be half of its value of normally incident starlight। মানে এটা যদি 90 ডিগ্রি থাকতো, এখন তোমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি এই ওয়েফারটাকে বাঁকাও বা হচ্ছে ডাস্ট পার্টিকেলকে বাঁকাও, তাহলে হচ্ছে যেটা হবে কি যে যে পরিমাণ আলো পাওয়ার কথা ছিল 90 ডিগ্রিতে থাকলে তার অর্ধেক আলো পায়। এখন এটা তোমরা একটু সবাই সলভ করার চেষ্টা করো। মানে কোশ্চেন হচ্ছে এই থেটার মান, থেটা বলছি কেন, সাইয়ের মান কি পরিমাণ হওয়া লাগবে যেন 90 ডিগ্রিতে থাকলে যে হচ্ছে এটার মান যদি 90 ডিগ্রি হইতো তাহলে ফুল লাইটটা পাইতো। আমরা বুঝতে পারছি কি যে এখানে ফুল লাইটটা পাইতো। তো এখন এটার মান কত হলে হাফ লাইট পাবে? এটাকে তোমরা চেষ্টা করো, তারপরে এখানে সাথে আমি যে কনসেপ্টটা আছে সেটাও আমি শেখার চেষ্টা করবো। 60 ডিগ্রি। কত হয় দেখো জি ভাইয়া। তো, কোনো আইডিয়া আসলো মাথাতে কি হবে? প্রায় 60 ডিগ্রি হতে পারে ভাইয়া, কজের সাথে রিলেটেড। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে দেখি কি যে কি হচ্ছে এখানে, ঠিক আছে? প্রথমে আমাদেরকে বের করা লাগবে কি যে এই ওয়েফার টাইপের অবজেক্টের উপরে ইনসিডেন্ট লাইটটা কত। ইনসিডেন্ট লাইটটা কিভাবে বের করবো? পি ইন লিখবো। পি ইন অবভিয়াসলি হবে হচ্ছে লুমিনিসিটি। আচ্ছা, আমি এখানে বললাম বন্ড আলবেদন নিয়ে কাজ করছি, ইন্দ্রাল সবসময় বন্ড আলবেদন নিয়ে কাজ করি। আর এটার উপরে মনে করো একটা সোলার কনস্ট্যান্ট আছে, এই যে আমরা এখানে সোলার কনস্ট্যান্টের মতো বলে দিয়েছি। এখানে কোথায় জানি ছিল সোলার কনস্ট্যান্টের মান, আমি এখানে এস লিখলাম ইনটু এটা। এটা কত? এটা কত? এটা কস না, কস থেটা। খবরে ভূত অনেক, ভূমি অনেক। তো আমি কস নিয়ে কাজ করবো না, আমি বলবো 90 ডিগ্রির চেয়ে যে পরিমাণ হটাইতে হবে সাইনটা নিয়ে কাজ করি। আমি এখান থেকে হটাতে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি থেকে নিয়ে আসছে, তাহলে আমার সাইন কোনটা ইউজ করা লাগবে। হ্যাঁ, তো এটাকে তুমি যদি ভাঙো তাহলে হবে হচ্ছে 1 মাইনাস এ বি ইন্টু লুমিনিসিটি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। আর এখানে এখানে হচ্ছে আমি যেটা দিব হচ্ছে সাইন, ঠিক আছে? এখন তোমাকে এটা পি ইন পাইলা, পি আউট কি হবে? আমি এটাকে বলেছি ওয়েফার লাইক অবজেক্ট, যেটার হচ্ছে মানে গোল্লা না, এটা একটা অনেকটা এরকম, এটার গুরুত্ব হেভি কম, একটা মানে বিস্কুট বা হচ্ছে চিপসের মতো একটা জিনিস। তুমি ধূলিকণাকে যদি মাইক্রোস্কোপের তলে রেখে দেখো তাহলে দেখতে পাবা বেশিরভাগ ধূলিকণা গুলাই হচ্ছে এরকম পাতলা চিপসের টাইপের মতো দেখতে। তো এই জিনিসটা ওরকম বুঝাচ্ছি। তাহলে এটার পি আউট কি হবে? এনি আইডিয়াস? আচ্ছা, পি আউট হবে হচ্ছে অবভিয়াসলি একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ এনার্জিটা পড়ে সেটা কত? সিগমা টি টু দি পাওয়ার 4। এখন তোমার চিন্তা করা লাগবে কি যে এরিয়াটা কত, এই অবজেক্টটার উপরে যে এরিয়া আছে পাই স্কয়ার হবে এটা। সেটা হবে হচ্ছে না পাই স্কয়ার। আমি এরিয়াটার মানে আমি জানি না, তোমাকে তো বলে দেওয়া হয় নাই কত। তো আমি
এরিয়াটার মান ধরতে পারো তুমি এস, এরিয়াটার মান তুমি ধরতে পারো এস। হ্যাঁ, তো এখানে এস কে এই আচ্ছা এসটাকে তুমি এরিয়া হিসেবে ধরো, তাহলে এখানে একটা এস পি ইন্টু এস। এখন কথা হচ্ছে এটার তো মানে একটা পাশের একটা দেয়ালের এই পুরোটাকে যদি এস ধরি, তাহলে অবভিয়াসলি তার তো দুই পাশতেই বিকিরণ হবে, শুধু তো এক পাশতে বিকিরণ হবে না। তাহলে এখানে হবে হচ্ছে 2s। বোঝা গেল কনসেপ্টটা কি, যে এটা যদি একটা বিস্কুট হয়, বিস্কুট যখন আলো গ্রহণ করলো, মনে করো এক সাইড দিয়ে করলো, সে যদি বিকিরণ করে তাহলে কি শুধু এক সাইড দিয়ে বিকিরণ করবে না দুই সাইড দিয়ে বিকিরণ করবে? আর দুই সাইডের মধ্যে যদি এই যে এই এডজ বা এই পুরুত্ব অংশটুকু তো নেগলিজিবল, তাহলে তার পাশ কিভাবে থাকলো, দুইটা পাশ থাকলো না। এই জন্য এরিয়াকে 2 দিয়ে গুণ করলাম। এবার তুমি ইকুইলিব্রিয়াম টেম্পারেচার তুমি যদি বের করো, তাহলে হচ্ছে ইকুয়েশনটা মোটামুটি এরকম আসবে যে T is equal to 1 minus P luminosity of star S sin S দিয়ে হচ্ছে এরিয়া বলতেছি, আর এখানে তাহলে হচ্ছে সোলার কনস্ট্যান্ট আরেকটা দিতে হবে। তারপরে হচ্ছে সাইন ইয়া ডিভাইডেড বাই, এখানে ছিল হচ্ছে এটা ফাংশন করছে এটা 2 ইন্টু এখানে 2 আছে ইন্টু 4 পাই দেখি যে নাম্বার না আর পাওয়া দিন ক্লাস পাই হচ্ছে যে আর এই পুরাটার উপরে আবার হবে হচ্ছে 1/4। ঠিক আছে, 32 পাই নাম্বার সেটা তো এটা হবে তোমার ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। এখন তোমাকে বলেছে কি যে এই ইকুইলিব্রিয়াম টেম্পারেচার যদি হবে, এই কোণের মান যদি 90 ডিগ্রি হয় বা এই পার্টটুকু যদি নাই থাকে, তাহলে এটা হবে ফুল লাইট। তোমাকে বের করতে বলেছে কি যে হচ্ছে T/2 বের করতে হবে। T/2 করতে হলে তুমি এখন কি করবা? তাহলে তুমি যেটা করতে পারো যে হচ্ছে এই পুরো জিনিসটাকে টি ড্যাশ দাও, টি ড্যাশ হচ্ছে টি নট ডিভাইডেড বাই 2। আমি এই পুরো জিনিসটাকে বললাম হচ্ছে টি নট বা ইনিশিয়ালি যেটা ছিল। তাহলে এই জিনিসটাকে হচ্ছে এখন লেখা যায় হচ্ছে টি নট। এখন তোমাকে আমাকে বের করা লাগবে কি যে এই টি নট এটার মানটা কত আসছে, এবার বের করো সবাই। T/2 করলে সবকিছু করলে তাহলে হচ্ছে কত আসে? মানে খালি এভাবে রাখতে পারতা কি যে হচ্ছে শেষে তারপরে নাম্বারটা নিব তোমাকে আলটিমেটলি সাই এর মান বের করতে হবে। সাই হবে হচ্ছে সাইন ইনভার্স সামথিং করে এখন তোমার বের করতে হবে কি যে এটার মান কত। আচ্ছা আমি এটা বললাম, এটা তোমরা পরে করে নিতে পারবা, আমরা নতুন জিনিস আগাই। তো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা একটা নতুন কনসেপ্টে পৌঁছালাম। সেই কনসেপ্টটা হচ্ছে কি, যদি আমার যে তলটা হয় সেই তলটা যদি হেলানো হয়, একটা নতুন পেজ নিই আমি, এখানে এটা নিয়ে বললাম এটা সান, এটা আমার সান থেকে একই অবস্থায় আছে। এখন আমার তলটা কিভাবে হেলানো আছে, তলটা হেলানো আছে কিভাবে সেটার উপরে ডিপেন্ড করে এখন আমার হচ্ছে অবজেক্টটার রেডিয়েশন কেমন হবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে। তো একজনের সাউন্ড আসছে, আমি তাকে মিউট করি। আদনান
আচ্ছা, তোমরা আবার চ্যাটে কি লিখছো? 60 ডিগ্রি হবে না, 60 ডিগ্রিতে কি হবে না হবে সেটা হচ্ছে, আচ্ছা। তো এখানে একটা নতুন কনসেপ্ট শিখলাম কি, যে হচ্ছে আমাদের তলটা যদি 90 ডিগ্রি বাঁকানো থাকে, 90 ডিগ্রিতে থাকে, অবভিয়াসলি ফ্লাক্সের আমরা ভালো মতো সংজ্ঞা জানি যে ফ্লাক্স হচ্ছে এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ জিনিস পাস করে, ফ্লাক্সের জেনারেল সংজ্ঞা এটাই। এখন এই এরিয়াটা যদি মানে এই যে কি পরিমাণ এরিয়া যাচ্ছে, মানে কি পরিমাণ এরিয়া দিয়ে জিনিসপত্র যাচ্ছে, এটা যদি হচ্ছে মানে এই তলের সাথে পারপেন্ডিকুলার থাকে, 90 ডিগ্রিতে থাকে, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাইট পাস করে। আর এটা যদি হচ্ছে তোমার শোয়ানো থাকে, এই অবজেক্টটা যদি শোয়ানো থাকতো, তাহলে এর মধ্যে দিয়ে কোনো পরিমাণে আলো যাবে না, তাহলে এই এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এরকম একটা অবস্থা থাকতে পারে যে জায়গাতে হচ্ছে কিছু পরিমাণ লাইট পাস করবে, হ্যাঁ, বাঁকানো অবস্থা। তো এটার উপরে ডিপেন্ড করে এখন তোমাকে হচ্ছে চিন্তা করা লাগবে কি যে আমাদের লাইট গুলাকে কেমন ভাবে আসতেছে। তো এটা ইম্পর্টেন্ট। এখন এটা হচ্ছে থিটা, আর তার মানে তুমি যদি এই কোণ নিয়ে কাজ করো, কি যে হচ্ছে এই লাইনের সাথে সাপেক্ষে কাজ করতেছো, তাহলে হচ্ছে তুমি কস থিটা নিয়ে কাজ করবা। এই লাইনের সাপেক্ষে কি কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে কাজ করো, তাহলে তুমি সাইন থিটা নিয়ে কাজ করবা। হ্যাঁ, এই পর্যন্ত আশা করি সবার কোনো প্রবলেম নাই। তাহলে আমি যদি বলি কি যে হচ্ছে এই লাইন নিয়ে কাজ করব, তাহলে কি পরিমাণ পাস হলো, এটা হবে হচ্ছে যে এই পার্টটুকু, এটা হবে হচ্ছে এস কস থিটা, যদি এটাকে এরিয়াকে এস দিয়ে বলি। হ্যাঁ, আবার এখানে তুমি খেয়াল করো কি যে হচ্ছে এই কোণটা যদি, আচ্ছা এখানে এস কস থিটা খবরে ঠিক আছে না, না সরি ভুল লিখছি, কোনটাকে যদি এইভাবে ডিফাইন করি তাহলে হচ্ছে এটা হচ্ছে এস, এটা হচ্ছে থিটা, কস থিটা হচ্ছে কস, ভূমির মান জানি না, মনে করো এক্স আর এস, তাহলে হচ্ছে এটার মান হচ্ছে হচ্ছে এস কস থিটা, সরি। আর এখন যদি কোনটাকে এইভাবে ডিফাইন করি, সাপোজ আলো আসছে এ বরাবর, তলটা আমার এ বরাবর বাঁকানো হচ্ছে। এখন আমি যদি এটার সাথে এই কোণটা বলি থিটা, তাহলে ইজি হয় হচ্ছে পারপেন্ডিকুলার যেটা, এই কোণটা হবে হচ্ছে থিটা। তখন হচ্ছে আবার এই যে এই পার্টটুকু, এটা যদি পুরোটা হচ্ছে এস হয়, তাহলে এই পুরো পার্টটুকু হচ্ছে তখন হচ্ছে এস কস থিটা। মানে কোন জায়গাটা তুমি ধরতেছো সেটার উপরে ডিপেন্ড করবে জিওমেট্রি গুলা। আচ্ছা, এখন আমরা হচ্ছে যাই কি যে হচ্ছে এই যে কনসেপ্টটা শিখলাম, এটা ইউজ করবো কিভাবে। তো তোমাকে বলা হলো যে হচ্ছে আমরা তো জানি কি যে এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি সান হয়, পৃথিবী নিয়ে কাজ করব, আর এটা যদি ধরো ইকুয়েটার, এই মুহূর্তে যদি আমি ধরলাম এটা ইকুয়েটার, অবভিয়াসলি ইকুয়েটারটা আগে আগে আলো পাচ্ছে না, তোমার পোলের তুলনায় এটা যদি পোল হয় তাহলে ইকুয়েটার আগে আগে আলো পাবে না। এই জন্য ইকুয়েটারটা বেশি হিটেড হবে না, হিটেড নীল কালার লাল কালার দিয়ে লিখতেছি, ইকুয়েটারটা বেশি হিটেড হবে না। এই জন্যেই তোমার গোটা আর্থে টেম্পারেচার ভ্যারিয়েশন দেখা যায়। যে পার্টটা সূর্য যত কাছে, সে পার্টটা অবভিয়াসলি তত বেশি আলো পাবে, আর এইভাবে টেম্পারেচার ভ্যারিয়েশন দেখা যাবে ওটা ইয়াতে
জাস্ট বোঝানোর জন্য আমি এখানে ছবি এরকম করে আঁকাইলাম। তো তোমাকে এখন বলা হলো কি যে হচ্ছে সানলাইট যে আমরা পাই, যে পরিমাণ ইনসিডেন্ট লাইটটা পাই, সেটা আমাদের যে এটা যদি ইকুয়েটর হয়, এটা যদি ইকুয়েটর হয়, ইকুয়েটরের সাপেক্ষে এগুলা কি 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 বলা হয়, এই লাইনগুলোকে কি বলা হয়? এনিওয়ান? ইকুয়েটরের সাপেক্ষে ল্যাটিটিউড। এখন যদি বলা হয় কি যে এই ল্যাটিটিউডের জন্য টেম্পারেচার বা সানলাইটের কারণে ইকুইলিব্রিয়াম প্রত্যেকটা ল্যাটিটিউডে কি হবে সেটা বের করো, তাহলে কি করবা? তোমাকে এখন সেই কাজটাই করার চেষ্টা করা লাগবে। আমরা কি করবো, কি আমরা হচ্ছে প্রতিটা ল্যাটিটিউডের জন্য টেম্পারেচার ভ্যারিয়েশন বা কোন ল্যাটিটিউডের টেম্পারেচার কেমন হবে সেটা বের করার চেষ্টা করব। তো এখন আমরা বের করতে চেষ্টা করতেছি হচ্ছে ইফেক্টিভ টেম্পারেচার as a function of ল্যাটিটিউড। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জিনিসটা নিয়ে গত বছর মানে গত বছর যে কোশ্চেন আসছিল ন্যাশনালে, সেই ন্যাশনালের কোশ্চেন কোনটা ছিল? ন্যাশনালে তোমরা একটা প্রবলেম দেখেছিলে কোনিকাল ইমিনেটর। বিম রেভোটার নাকি জানি, আমি নাম দিয়েছিলাম যে আমি ভুলে যাই। তো ওই প্রবলেমটার সাথে এই প্রবলেম মানে এখন যেটা করতেছি সেটা ইম্পর্টেন্স আছে। তো এই প্রবলেমটা সলভ করে আমরা ন্যাশনাল কোশ্চেনটা সলভ করবো। তো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে তোমাকে এখন কি চিন্তা করা লাগবে কি যে আসলে পুরো জিনিসটা ঘটছে কিভাবে। তো আমি এখানে একটা স্ফিয়ার আঁকা ফেলি, বা আমার স্ফিয়ারের স্কিল বেড়ে গেছে। তো আমি ধরলাম কি যে হচ্ছে এই জায়গা থেকে সানলাইট আসছে, আমি বের করতে যাচ্ছি কি যে এখান থেকে বললাম এটা সেন্টার থেকে, আমি বললাম এই জিনিসটা হচ্ছে থেটা, সরি এই জিনিসটা বললাম থেটা, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু সামথিং অফ ল্যাটিটিউড। হ্যাঁ, তো আমি যেটা করব কি যে হচ্ছে আমি প্রত্যেকটা মানে এই স্ফিয়ারটাকে বা এই গোলকটাকে আমি হচ্ছে ছোট 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 পার্টে ভাগ করে নেবো। কিভাবে পার্টটা করব? আমি বলবো কি যে এখান পর্যন্ত একটা পার্ট, এখান থেকে এখানে আরেকটা পার্ট, এখান থেকে আর এখানে আরেকটা পার্ট। আমি পুরো জিনিসটাকে একটা রিং এ ভাগ করে নিচ্ছি, এখান থেকে এখানে একটা পার্ট। আমার জন্য কাজ হচ্ছে কি যে এই রিং এর জন্য যে একটা রিং তৈরি হইলো, এই রিং এর উপরে এই রিংটাকে তুমি টান করো, টান করো, তাহলে এরকম একটা জিনিস পাবো না, যেটা হবে হচ্ছে এটা হবে 2 পাই আর কস থেটা, 2 পাই আর কস থেটা টাইপের কিছু একটা হবে। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার এই জিনিসটাকে তুমি যদি টেনে নিয়ে বড় করো, আর এটা আচ্ছা এখন এটাই কাজ হবে কি যে আচ্ছা আমি এটা সুন্দর করে করি। এখন তোমার উদ্দেশ্য হবে কি যে প্রথমে আগে এই যে একটা রিং কল্পনা করছো, যে এই রিং নিয়ে কাজ করবা, তুমি কল্পনা করবা কি যে হচ্ছে এই জায়গাতে অবভিয়াসলি সবচেয়ে বেশি আলো পড়বে, তারপরে আস্তে 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 কমতে থাকবে। হ্যাঁ, কমতে 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 এই জায়গাতে সবচেয়ে মিনিমাম আলো পড়বে যদি এই পুরো গোলকটাকে স্টেশনারি রাখা হয়। ঠিক আছে, গোলকটাকে যদি তুমি স্টেশনারি রাখো, কোনো চেঞ্জ না করো, তাহলে যেটা হবে কি অবভিয়াসলি তোমার এই পাশে সবচেয়ে বেশি আলো মানে টেম্পারেচার এই পাশে সবচেয়ে বেশি হবে, আর এ পাশে তো আলো পাচ্ছে না, সবচেয়ে কুল হবে এই পাশেই। সেই হিসাবে কল্পনা করি কি যে অবজেক্টটা যেখানে আছে সেভাবে আছে, অবজেক্টটা হচ্ছে সানকে কেন্দ্র করে ঘুরছে, আর একই যে ফেসটা আছে সেই ফেসটা সবসময় ওই দিকেই আছে। এরকম প্ল্যানেট যদি হয়, এসব প্ল্যানেট গুলাকে বলা হচ্ছে টাইডালি লক প্ল্যানেট। কেউ কি আমাকে বলতে পারবা টাইডালি লক প্ল্যানেটের একটা উদাহরণ দাও তো সোলার সিস্টেমে, যে এই ফেসটা অলওয়েজ সানের মুখের দিকে থাকবে, এরকম কোন অবজেক্টের মানে উদাহরণ দাও টাইডালি লক হিসাবটা। কেউ একজন সোলার সিস্টেমে?
প্লুটো। মার্কারি একটা, আমাদের চাঁদই তো একটা টাইটান লক জিনিস। চাঁদের একটা ফেস সবসময় আমাদের পৃথিবীমুখী না, চাঁদ নিজেও একটা টাইটান লক জিনিস, বোঝা গেছে? চাঁদের একটা ফেস, এই ফেসটাকে আমি বললাম যে এখানে যেখানে আলো পড়তেছে অবভিয়াসলি সবসময় সূর্যের দিকে আছে, তো চাঁদেরও কি দেখা যায় কি যে একটা ফেস, যে ফেসটা আমরা দেখতে পাই সেটা অলওয়েজ পৃথিবীর দিকে মুখ করে না। তো চাঁদ নিজেও একটা টাইটালি লক স্যাটেলাইট। প্লুটো চ্যারেনের কথা আমার এই মুহূর্তে মাথা নাই, হইতেও পারে। তো আমরা এখন একটা টাইটালি লক প্ল্যানেট নিয়ে চিন্তা করছি যার একটা ফেস সব সময় সানফেসিং। হ্যাঁ, আর তাহলে আমরা এটা থেকে বুঝতে পারছি যদি এরকমই অবস্থা হয় তাহলে সানফেসিং পার্টটা এদিকে সবচেয়ে বেশি টেম্পারেচার থাকবে আর এই পাশে সবচেয়ে কম টেম্পারেচার থাকবে। আমি এখন বললাম এটা টাইডাল লকের ল্যাটিটিউড বরাবর, হ্যাঁ, আমরা টেম্পারেচার ভ্যারিয়েশনটা কি হবে সেটা বের করবো। তাহলে আমরা যেটা করলাম কিন্তু আমরা সেটা নিলাম আর প্রত্যেকটা রিবনে ভাগ করে নিলাম। এখন তোমার প্রথম কাজটা হবে কি যে এই রিবনটাকে টান করা, যে এই রিবনের এরিয়াটা বের করা। আমি মনে করলাম এই রিবন নিয়ে কাজ করতেছি, এই রিবনের এরিয়াটা এখন বের করবো। তো এমনিতে আমরা এরিয়াকে এস তে প্রকাশ করি। আমি বললাম কি যে এই রিবনের এরিয়া খুবই ছোট আর এটা খুবই পাতলা, আসলে খুবই পাতলা, আমি দেখানোর জন্য মোটা করে আঁকিয়েছি। তো এই রিবনের এরিয়াটাকে আমি বললাম হচ্ছে ডি এস। তো ডিএস এখন তোমার কি হবে, এখন আমি এটার যে লেংথ বরাবর যেটা হবে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে তোমার, এমনিতে আমরা হচ্ছে ইয়া কি জানি, পরিধি কি জানি, 2πr, এটা হচ্ছে পরিধি, 2πr পরিধি না, যে কোনো মানে সার্কেলের পরিধি কি 2πr। আমি এই জিনিসটাকে তো আসলে একটা সার্কেলের পার্ট বা গোলকের পার্ট, তাহলে এটার অবভিয়াসলি 2πr হবে। কিন্তু খেয়াল করো এটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট থেটাতে আছে, এই জন্য এখানে যেটা হবে 2πr কি দিলাম প্ল্যানেটে দিয়ে, এখানে এটা গুণ যাবে হচ্ছে সাইন থেটা। এই বরাবর যে মানে এখান থেকে এই রেডিয়াসটা, যে এটাকে আমি যেটা শিখলাম এটাই হচ্ছে তোমার এখন আর সাইন থেটা। তো এটার জন্য আমরা এখন যে ইয়াটা পেলাম যেটা 2πr সাইন থেটা। এখন তুমি চিন্তা করো তো, আমি লেংথ পেয়ে গেছি, তাহলে আমার এখন কি লাগবে, আমাদের এখন লাগবে হচ্ছে উইথটা কত। তো এই উইথটাকে আমরা এইভাবে করতে পারি না কি যে হচ্ছে এটা যদি থেটা হয় তাহলে হচ্ছে এই পাশটা আমরা এক্সিয়াল তো আর থেটা শিখেছি না, তাহলে এখানে কি লেখা যায় না কি যে হচ্ছে আর সাইন থেটা ডি থেটা, এই এস এর পরিমাণটা, তাহলে এই উইথটা হবে হচ্ছে কি আর ভাই সাইন থেটা। এখানে তো মেবি আর সাইন থিটাটা হবে না, কারণ এই পুরাটাই তো আর মানে সেন্টার থেকে যা পর্যন্ত। হ্যাঁ, এখানে সাইন থেটা হবে না, আর ডি থিটা, এখানে সাইন থেটা হবে না, এখানে সাইন থেটা হবে না, এখানে আর থেটা আর ডি থেটা হবে। তাহলে হচ্ছে এই জায়গাতে এখন যেমন লিখতে পারি হচ্ছে আর পি ডি থেটা, এটা বললাম খুবই ছোট ডি, এটা তো পুরার থেটা, তাহলে এই পুরা এতটুকু থেটা কি হবে, খুবই ছোট ডি থেটা হবে না, খুবই ছোট। তাহলে আমি হচ্ছে এই পুরার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে এরিয়াটা কি হবে, এরিয়াটা হবে হচ্ছে দুটার গুণফল করলে হচ্ছে যেটা হচ্ছে 2πr p স্কয়ার সাইন থেটা ডি থেটা। এ পর্যন্ত সবার ক্লিয়ার আছে কি যে এই এরিয়াটা বের করলাম কিভাবে। এখন চিন্তা করো কি যে হচ্ছে আমার তো এটা তো বাঁকানো আছে, এই পুরা জিনিসটা তো বাঁকানো আছে, এই জিনিসটা তো আমার ইয়ার সাথে লম্ব ভাবে নাই, আমার তো হচ্ছে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে তোমার সেই থেটা,
এই থেটা আর এই থেটা কি একান্তর কোণ, এই থেটা আর এই থেটা একান্তর কোণ না? কিন্তু আমার এই জিনিসটা কি, আমি যে এরিয়াটা পাইলাম প্রতিটা জায়গা জুড়ে, এরিয়াটা তো হচ্ছে তোমার আছে, কিন্তু এরিয়াটা তো আমার সানলাইটের সাথে একটা নির্দিষ্ট কোণে হেলানো। এই নির্দিষ্ট কোণটা কত হবে এখন? এটা হয়ে যাবে, এটা যদি থেটা হয় তাহলে এটা কস থেটা হয়ে যাবে না? তাহলে আমার ডিএস এর সাথে পারপেন্ডিকুলার যে পার্টটু আছে সেটা কি হবে তাহলে? 2 পাই আর টি স্কয়ার সাইন থেটা কস থেটা ডি থেটা হবে না? এ পর্যন্ত সবার ক্লিয়ার না? মাথা ঘুরছে? ক্লিয়ার না মাথা ঘুরছে? আশা করি ক্লিয়ার। তাহলে এখন পর্যন্ত আমরা এরিয়াটা পেয়ে গেছি। এখন আমাদের যেটা করা লাগবে, ডিপি ইন বের করতে হবে। ডিপি ডিপি কেন দিচ্ছি? খুবই ক্ষুদ্র এলাকা, খুবই ক্ষুদ্র এলাকার তো ডিপি ইন হবে হচ্ছে অবভিয়াসলি 1 মাইনাস বন্ড আলবেদো ইনটু মনে করো হচ্ছে সোলার কনস্ট্যান্ট ইনটু ডিএস। সবকিছু মান বের করে ফেলেছি, এখন খালি মান বসাও। এটা হবে হচ্ছে 1 মাইনাস আলবেদো, আমি সান দিয়ে এখন মান বসাচ্ছি, 2 cos থেটা ডি থেটা। হ্যাঁ, আবার ডিপি আউট কি? ডিপি আউট, ডিপি আউট হবে হচ্ছে তোমার ওই যে এরিয়া অফ রিবন, এই যে এরিয়া অফ রিবন বের করেছিলাম ইনটু মানে যে পরিমাণ ফ্লাক্স পড়বে একক ক্ষেত্রফলের পুরো ফ্লাক্স কত? সিগমা টু দি পাওয়ার 4, এখানে একটা এপসিলন দিতে পারো। আর ওটার উপরে কি হবে, যে পুরা রিবনের যে ক্ষেত্রফল কত? ডিএস। হ্যাঁ, তাহলে ডিএস টা দাও, কারণ আমরা ধরতেছি কি যে আমরা তখন আর লম্ব আছে না লম্বা নাই সেটা কল্পনা করছি না, আমরা বলছি এই পুরা রিবন থেকে হচ্ছে তোমার বিকিরণটা হচ্ছে, তাহলে আমরা ডিএস এর মান বসাবো এখানে এরিয়া হিসাবে। তো ডিএস আমি লিখলাম, আর ডিএস এর মান কত? 2 পাই আর স্কয়ার সাইন থেটা ডি থেটা। এখন অবভিয়াসলি যেটা করা লাগবে, ডিপি ইন ইকুয়াল টু ডিপি আউট। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আসবে হচ্ছে এটা হচ্ছে সেই ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, টি ইকুইলিব্রিয়াম আসবে হচ্ছে, আমি লিখে দিচ্ছি তোমরা ক্যালকুলেশন করে বসানি। ও আবার ডবল এপসিলন তো দরকার নেই। এ স্কয়ার লিখতেছি ইনটু, বুঝতে পারছো এখানে হচ্ছে সাইন সাইন কেটে যাবে, ডি থেটা কেটে যাবে, আর অনেক কিছু কেটে যাওয়ার পর যে জিনিসটা থাকবে যে কস থেটাটা কাটবে না, এখানে একটা কস থেটা থেকে যাবে এই পুরোটার উপরে 1/4। বা তুমি সহজে লিখতে পারবা কি যে হচ্ছে টি ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু টি নট কস থেটা 1/4। ভাইয়া ছোট এ মানে জানি কি? ওই এ ছোট এ মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে সেমি মেজর এক্সিস এর দূরত্ব। আমরা আর ছোট হাতের এখানে বললাম এই দূরত্বটা এই মুহূর্তের জন্য এ ধরে নাও, এ যাতে দিও দিতে পারো তোমার ব্যাপারটা, আমি লিখে ফেলেছি জেনে দিলাম। এখন তুমি যদি ইচ্ছা করো ডি করে দাও, সমস্যা নেই, আমরা ডি দিয়ে শিখে আসছি, ডি করে দাও। কিন্তু ডি কেন দিচ্ছি না? সিগমা দিচ্ছেন না? হ্যাঁ, এখানে এটা সিগমা। এখন আমি ডি কেন দিচ্ছিলাম না, যে এখানে একটা ডি থেটা আছে না, বারবার করে ডি থেটা আছে না, এই জিনিসটার সাথে গোলমেল হয়ে যেতে পারে, এই জন্য এ দিচ্ছিলাম। তুমি ডি দিতে চাইলে দিতে পারো, কিন্তু গোলমেল করা যাবে না। বুঝা গেছে?
এটা অনেকটা ইন্টিগ্রেশনের মতো জিনিস, কিন্তু আমরা এটাকে ইন্টিগ্রেশন না করে জিওমেট্রিক ভাবে কাজ করেছি, এই জন্য এই জিনিসপত্রগুলো হচ্ছে এভাবে। এই পর্যন্ত সবার ঠিক আছে? এই এই প্রবলেমটা সলভ করা, আশা করি এই প্রবলেমটা নিয়ে সলভ করার সমস্যা নাই। ওকে, এখানে আমরা একটা জিনিস দেখো, এই যে এই প্ল্যানেটটা নিয়ে কাজ করতেছিলাম, এটাকে বলা হয় হচ্ছে টাইডালি লক প্ল্যানেট, বা অনেক সময়তে বলা হইতে পারে স্লো রোটেটর। স্লো রোটেটর মানে কি? এই খুবই আস্তে 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 নিজের মানে আহ্নিক গতি খুবই কম, এরকম নিজের আহ্নিক গতি খুবই কম কার আছে, জানা আছে? সৌরজগতের ট্রিভিয়া। আমার যতটুকু মনে করে নিজের আহ্নিক গতি সবচেয়ে কম হচ্ছে ভেনাসের। ভেনাস ইজ এ স্লো রোটেটর। কারণ কি হয়, ভেনাসের একটা দিন বা আহ্নিক গতির কারণে যা আমরা জানি কি যে বা হচ্ছে নিজের রোটেশনাল স্পিডের কারণে যেটা হয় দিন দিন রাত হয়। তো নিজের রোটেশনাল স্পিড তার রেভুলেশনাল স্পিডের চেয়ে কম, বা একটা দিন ভেনাসের একটা বছরের চেয়ে বড় হয়। তো ভেনাস একটা মোক্ষম কি বলা যায় হচ্ছে স্লো রোটেটর। এবার আমরা আলোচনা করব হচ্ছে, আচ্ছা স্লো রোটেটরের ক্ষেত্রে আরো কিছু জিনিসপত্র আমাদেরকে কল্পনা করা লাগবে। আবারও আমরা এই ডায়াগ্রামে ফেরত যাই, এই ডায়াগ্রামে। তো এই ডায়াগ্রাম থেকে আমরা একটা অবভিয়াসলি জিনিস বুঝতে পারছি, এটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে এই পার্টটুকু, এই হেমিস্ফিয়ারকে কি বলা হবে? অলওয়েজ ডে। আর এটা কি এই হেমিস্ফিয়ার কি কোনো সময় আলো ভালো মতো পাবে? এটাকে বলা হবে হচ্ছে অলওয়েজ নাইট সাইড। তাহলে অবভিয়াসলি দুইটা হেমিস্ফিয়ারের মাঝখানে টেম্পারেচারের বড় ধরনের একটা পার্থক্য দেখা যাবে না। এই হেমিস্ফিয়ার বা এই অর্ধগোলক, এই পার্টটুকু, এই এই পার্টটুকু অবভিয়াসলি অলওয়েজ সোলার লাইট পাচ্ছে, গরম হয়ে থাকবে। আর এটা কোনো সময়তেই হচ্ছে তোমার আলো পাচ্ছে না, এই জন্য ঠান্ডা হয়ে থাকবে। এই জন্য তুমি যদি মানে চাঁদের ক্ষেত্রেও খেয়াল করো, চাঁদের যে সাইডটা হচ্ছে তোমার সূর্য আলো পায় সেটার তাপমাত্রা অনেক বেশি, আর যেটা যে পার্টটুকু হচ্ছে তাপমাত্রা পায় না। হ্যাঁ, ডার্ক সাইড অফ মুন হচ্ছে এতই ঠান্ডা, অনেক ঠান্ডা। আর ডে সাইড অফ মুন যেটা আমরা দেখতে পাই, যে পার্টটাতে আলো পড়ে, সেটা হচ্ছে তোমার ওর নাম কি অনেক গরম। তো এটা নিয়ে আমরা হচ্ছে কিছু জিনিসপত্র হচ্ছে প্রতিপাদন করে রাখতে পারি। তো এখানে যেটা করছিলাম দেখো, ওই আমি আবারও ওই স্লো রোটেটর নিয়েই কাজ করতেছি। তো এটা মনে করো সেই স্লো রোটেটর, এটা ডে সাইড, এটা নাইট সাইড, এখানে সান। ঠিক আছে? তো আমি আগে বললাম কি যে হচ্ছে নির্দিষ্ট মোমেন্টে আছে, সেটাকে আমি এটা লিখবো ডি ই বাই ডিটি, নির্দিষ্ট টাইমে যে পরিমাণ এনার্জি চেঞ্জ হয় যে কোনো ভাবে, সেটাকে আমি এভাবে লিখতে পারি ই নট। হ্যাঁ, এখন ই নট কে আবার আমরা তো জানি কি যে কোনো জিনিসকে যদি হচ্ছে এই জিনিসটা যে তোমার অ্যাবজর্ব করবে এনার্জি ডে সাইড থেকে, সেটাকে কি বলবো? এবিএস, অ্যাবজর্ব। নির্দিষ্ট মোমেন্টে কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, তাহলে ই এবিএস দিলাম। এখন আমরা তো জানি কি যে হচ্ছে অবভিয়াসলি এই জিনিসটা যদি অ্যাবজর্ব করে থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য কি করা লাগবে? তাকে বিকিরণও করা লাগবে। তো আমি বললাম কি যে এই সাইড থেকেও কিছু বিকিরণ হয়, এই সাইড থেকেও কিছু বিকিরণ হয়। তা এই পুরো জিনিসটা ইকুয়াল টু আমি বলবো যে এনার্জি চেঞ্জের পরিমাণ এমিট ফ্রম ডে সাইড প্লাস এনার্জি চেঞ্জের পরিমাণ এমিট, যে পরিমাণ এমিটেড হয় আবার ডিজে থেকে, সেটা আবার নাইট সাইড। ডে সাইড থেকে একরকম হবে, নাইট সাইড থেকে একরকম হবে। এটা হচ্ছে ডে সাইড, এটা হচ্ছে নাইট সাইড। ঠিক আছে? এখন তোমাকে চিন্তা করা লাগবে ডে সাইড থেকে টেম্পারেচার আর নাইট সাইড থেকে টেম্পারেচার কি হবে। অবভিয়াসলি
এই জিনিসটাকে এখন যদি আমি লিখি তাহলে এটা কি হবে, 2πr p² সিগমা টি ডে সাইড টু দি পাওয়ার 4 প্লাস 2πr p² সিগমা টি নাইট টু দি পাওয়ার 4। হাফ হেমিস্ফিয়ার থেকে হচ্ছে, হাফ হেমিস্ফিয়ার থেকে হচ্ছে। টেম্পারেচার অবভিয়াসলি দুটো আলাদা, কারণ এই সাইডটা অলওয়েজ সানলাইট পায়, এই সাইডটা কোনো সানলাইটই পায় না। তাহলে কিন্তু পুরো জিনিসটা তো একসাথে একই সাথে বিকিরণ করবে, আলাদা আলাদা তো বিকিরণ করবে না। তাহলে এখানে একটা সমস্যা আছে না? এখন তোমাকে চিন্তা করা লাগবে কি যে ডে সাইডের টেম্পারেচার কেমন হবে, নাইট সাইডের টেম্পারেচার কেমন হবে। ভাইয়া এমিসিভিটি গুণ হতো না? এমিসিভিটি না এমিট, এখানে বলছি এমিট মানে এনার্জি চেঞ্জের পরিমাণকে আমি ডি বা ডিটি বলেছি, আর এখানে হচ্ছে যে পরিমাণ অ্যাবজর্ব করবে এই টোটালটাই তো আবার বিকিরণ করবে, তাহলে তো এই থার্মাল ইকুইলিব্রিয়াম নেমে যাবে। আমি বললাম এমিট অ্যাবজর্বটা এক সাইডে করলেও এমিটটা করবে দুই সাইড থেকে, ডে সাইড থেকে করবে নাইট সাইড থেকে করবে। এখানে এমিসিভিটির কোনো কনসেপ্ট আনি নাই, এমিসিভিটি আগেই পড়ায় ফেলেছি। এখন একটা নতুন জিনিস যেটা তোমার চিন্তা করা লাগবে কি যে হ্যাঁ আমি বললাম কি যে এই সাইড থেকেই অলওয়েজ হচ্ছে এনার্জি গ্রহণ হচ্ছে, তাহলে কি যে এই জিনিসটা তো এমন না যে হচ্ছে তাপমাত্রা খালি এক সাইডে তাপমাত্রা কি হয়, তাপমাত্রা এক সাইড থেকে আরেক সাইডে চলে যাওয়ার চেষ্টা করে না। আমি বললাম যে ডে সাইড থেকে নাইট সাইডে তাপমাত্রার যে পরিমাণ সঞ্চালন হয় একটা নির্দিষ্ট মোমেন্টে, সেই পার্টটুকু হচ্ছে পি বললাম। কি বললাম? পি বললাম কি যে ডে সাইড থেকে যে তাপমাত্রা গ্রহণ হয় তা ইন্টারনালি, হ্যাঁ, গ্রহের বা নক্ষত্রের গ্রহের ভিতর দেই বা স্যাটেলাইটের ভিতর দেই পাথরের গায়ে গায়ে ইয়ে করে যে সঞ্চালন হয় যেটাকে বলা হয়, হ্যাঁ, এই জিনিসটা এই পরিমাণটা হচ্ছে পি। ঠিক আছে, এটা যদি পি হয় তাহলে আমি এখন কি বলতে পারি কি যে এই জায়গা থেকে এই জায়গাতে ই পরিমাণে এনার্জি চলে গেছে, তাহলে 1 মাইনাস ই পি ইন্টু ই ABS is plus P ABS, তাই হওয়া উচিত না? মানে পি পরিমাণ এনার্জি হচ্ছে তোমার ডে সাইড থেকে নাইট সাইডে চলে গেছে, তাহলে এক পুরো এনার্জি যদি এক হয় তাহলে 1 মাইনাস পি হবে ডে সাইডে, এই পুরোটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ডে সাইড এই নাইট সাইড। এটা নিয়ে কারো সমস্যা আছে? এখন যদি তোমাকে বলা হয় কি যে হচ্ছে বের করো দেখি ডে নাইট সাইডের টেম্পারেচার কি হবে, তাহলে তুমি যেটা করবা এই দুটা ইকুয়েশন এখন খালি আলাদা আলাদা ভাবে তুমি যদি বসাও। আচ্ছা আমি বের করে দেখাই কি যে হচ্ছে টি ডে সাইড কি হবে। টি ডেড সাইড হবে হচ্ছে টি ডি টু দি পাওয়ার 4 হবে হচ্ছে 1 মাইনাস পি ই এ বি এস, অর্থাৎ এটা ডট রাখছি, ডিভাইডেড বাই 2πr টি সিগমা। কোনো সমস্যা আছে কারো এ পর্যন্ত? জাস্ট এই দুটা ইকুয়েশনকে হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে ইকুয়েশন করছি। তারপরে তুমি এই জিনিসটাকে যদি ভেঙে দাও 1 মাইনাস পি ডিভাইডেড বাই 2πr p² সিগমা 1 মাইনাস এ পাই আর p² আবার গুণ যাবে হচ্ছে আর স্টার ডিভাইডেড বাই এ ডিস্টেন্স স্কয়ার, এটা সাথে আবারও গুণ যাবে হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। এটা হবে হচ্ছে এই পুরো ইকুয়েশনটা হচ্ছে একটা স্লো রোটেটরের ডে সাইডের টেম্পারেচার কি হবে। তাহলে আমরা নাইট সাইডের টেম্পারেচারও বের করে ফেলি, টি টু দি পাওয়ার 4 ভাইয়া লাস্ট পেজ আরেকবার একটু দেখেন। রেকর্ড তো করছি, সমস্যা নাই। একইভাবে 1 মাইনাস
এখানে শুধু 1 মাইনাস পি থাকবে না, এখানে সরাসরি আচ্ছা 1 মাইনাস এ দিয়ে ফেলি, এখানে পি থাকবে আর স্টার স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার। আচ্ছা এখানে t টু দি পাওয়ার 4 অর স্টার, কাটাকাটি করে সব করে হচ্ছে এনে ফেলেছি। এটা হবে নাইট সাইড টেম্পারেচার। আছে কি যে আমরা এখন পর্যন্ত স্লো রোটেটর নিয়ে আলোচনা করলাম, এবার আমরা হচ্ছে যাব ফাস্ট রোটেটর নিয়ে। স্লো রোটেটর শেষ, এবার আমরা আলোচনা করবো হচ্ছে ফাস্ট রোটেটর নিয়ে। তো আমাকে কেউ বলো কি যে ফাস্ট রোটেটর গুলো হচ্ছে আসলে দেখতে কেমন, মানে কি করে আসলে ফাস্ট রোটেটর গুলো? অবশ্যই তাদের আহ্নিক গতি বা নিজের যে রোটেশনাল স্পিড যথেষ্ট বেশি হবে। তো এরকম প্ল্যানেটের ক্ষেত্রে যেটা করা যায় কি যে হচ্ছে আবার আরো ঝামেলা আছে। আমি যে এখানে বলেছিলাম না, এই যে ছবিটা আঁকাইছিলাম, এটা কোন রোটেটরের জন্য বলতো? ফাস্ট রোটেটরের জন্য না স্লো রোটেটরের জন্য? এই ছবিটা একটু চিন্তা করে বলো, এটা ফাস্ট রোটেটরের জন্য আঁকিয়েছি এই টেম্পারেচার ভেরিয়েশনটা, না স্লো রোটেটরের জন্য আঁকিয়েছি? ভাইয়া ফার্স্ট এটা হচ্ছে ফাস্ট রোটেটরের জন্য আঁকিয়েছি। তো সিস্টেমটা কি হচ্ছে বুঝতেই তো পারছো কি যে ফাস্ট রোটেটরের জন্য ইকুয়েটর বরাবর তাপমাত্রা অনেক বেশি থাকে, পোল বরাবর তাপমাত্রা কম থাকে। তাহলে এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি, এই যে আবারও এটা তো এখানে হচ্ছে আমরা পুরো জিনিসটাকে রিবনে ভাগ করে নিতে পারি। রিবনে ভাগ করে নিলে হচ্ছে যেটা বলা যাবে কি যে হচ্ছে 1 মাইনাস এ এফ, যে পরিমাণ এফ ফ্লাক্সটা পড়ছে সানলাইট, এস বললাম, ওটার আবার হচ্ছে তোমার শ্যাডো মানে অভিক্ষেপ বলে, বাংলাতে অভিক্ষেপের প্রজেকশন দিলাম। এটা তো হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, যেটাকে আমরা যদি ভাঙি তাহলে সেটা করা যায় কিন্তু হচ্ছে ইন জেনারেল ভাবে আর পি স্কোয়ার 1 মাইনাস আলবেদো এটা ইন জেনারেল ইকুয়েশন হচ্ছে আমরা জেনে এসেছি। এখন এখানে আসি, আমরা ফার্স্ট অর্ডার নিয়ে কাজ করছিলাম আবার। তো এই জিনিসটাকে ডিই বা ডিটি বা এনার্জি চেঞ্জের পরিমাণ, যে পরিমাণটা আমি রেখে দিচ্ছি প্ল্যানেটে, সেটাকে আমি বললাম হিট। এটা হবে হচ্ছে তোমার মাইনাস টিই বা ডিটি আউট প্লাস ডিই বা ডিটি ইন। এই ইকুয়েশনে কারো সমস্যা আছে? মানে যে পরিমাণ আউট হচ্ছে সেই পরিমাণে যে পরিমাণ গ্রহণ করছে আর যে পরিমাণ হিট হচ্ছে, এটা নিয়ে মানে আমি বলতে পারতাম কি যে হচ্ছে আউট যে পরিমাণ এনার্জিটা হচ্ছে সেটা দুই ভাগে ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে যে পরিমাণ ইন হয় আর যে পরিমাণ হিটের জন্য কাজে লাগে সেটা হচ্ছে দিয়ে লিখতে পারতাম। তো এটা হচ্ছে এনার্জি চেঞ্জের একটা জেনারেল ইকুয়েশন। এখন আমি যদি বলি কি যে হচ্ছে এই জিনিসটা এনার্জি যে কি হিট, এটা ব্ল্যাক বডি এর টেম্পারেচারের চতুর্ঘাত সমানুপাতিকের ইকুয়েশনের সাথে মিলে। তাহলে এখন আমি যদি বলি যে টেম্পারেচারের যে চেঞ্জ, টেম্পারেচারের চেঞ্জ সেটা হচ্ছে কিসের উপরে নির্ভর করে, বা ডি
টেম্পারেচার বাই ডিটি। হ্যাঁ, এটা কত? এটাকে আমরা এখন লিখতে পারি কি যে হচ্ছে যে পরিমাণ এনার্জি অ্যাবজর্বড হয়েছে মাইনাস যে পরিমাণ এনার্জি হচ্ছে এমিট হয়েছে। তো এখন আমরা মোটামুটি ইকুয়েশন সবকিছুই জানি। মাইনাস 4 পাই আর পি সিগমা টি টু পাওয়ার 4 প্লাস পাই আর পি স্কোয়ার 1 মাইনাস এ কারণে সমস্যা আছে এটা নিয়ে। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। এই ইকুয়েশনটাকেই তুমি যদি সিম্পলিফাই করো তাহলে সহজে লেখা যায় হচ্ছে 4 পাই আর পি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই টি ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার 4। আমরা জেনে আসছিলাম কি যে হচ্ছে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। তো এটাকে সহজে লেখা যায় ডিটি বাই ডিটি ইকুয়াল টু বা ইকুয়াল টু না সমানুপাতিক -4, এখানে মাইনাস ভুলে গেছি আমি, না মাইনাস দিয়েছি, -4 পাই আর স্কোয়ার সিগমা টি টু দি পাওয়ার 4 টি ইকুইলিব্রিয়াম। এই জিনিসটার সিগনিফিকেন্স কি? এই পুরো ইকুয়েশনটার সিগনিফিকেন্স কি খেয়াল করো। যদি এখানে তিনটা সিচুয়েশন ঘটতে পারে, এই দুইটা পার্ট নিয়ে, এই পার্ট নিয়ে আমার মেন কাজ। যদি এমন হয় কি যে টি এই টেম্পারেচারটা যেটা হচ্ছে প্ল্যানেটের বর্তমানে টেম্পারেচার আছে আর যে টেম্পারেচার সে হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার থাকে, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে প্ল্যানেটটার কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না। তাপমাত্রা মানে আমরা থার্মোডাইনামিক্সের প্রথম ল অনুযায়ী জানি যে হচ্ছে যদি সিস্টেমের সাথে বস্তুর তাপমাত্রা সমান থাকে তাহলে তাপমাত্রার আদান প্রদান হয় না, তার মানে বস্তু গ্রহের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। এরকম অবস্থা হয় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে কি যে গ্রহটা বা প্ল্যানেটটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারের চেয়েও বেশি গরম আছে। তখন কি হবে? গ্রহটা বেশি বেশি তাপমাত্রা ছাড়া শুরু করবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনে যায় ততক্ষণ পর্যন্ত গ্রহটা কি করবে? তাপমাত্রা বিকিরণ করা শুরু করবে। আবার যদি আরেকটা কন্ডিশন হয়, গ্রহটা ঠান্ডা আছে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে ঠান্ডা আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত না গ্রহটা এই মানে ইকুইলিব্রিয়ামে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্রহটা তাপমাত্রা শোষণ করা শুরু করবে। ঠিক আছে? তো এই জিনিসটার সাথে আমাদের কি হয়, নিউক্লিয়ার উইন্টারের একটা সম্পর্ক আছে। নিউক্লিয়ার উইন্টার জিনিসটা কি? নিউক্লিয়ার উইন্টার তো বলা হয় কি যে পৃথিবীতে যে ম্যাসিভ ভলকানো গুলো আছে, হ্যাঁ, ভলকানো গুলো যদি বাস্ট করে তাহলে ম্যাসিভ পরিমাণে ডাস্ট পার্টিকেল কি করবে? আবহাওয়াতে ছড়িয়ে দিবে। এই ডাস্ট পার্টিকেল গুলো কি করা শুরু করবে? ডাস্ট পার্টিকেল গুলো হচ্ছে বায়ুমণ্ডল থেকে তাপমাত্রা শোষণ করা শুরু করবে। তাপমাত্রা যদি শোষণ করা শুরু করে তাহলে কি হবে? এই সিচুয়েশনে চলে আসবে না, বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত তাপমাত্রা গ্রহণ করা শুরু করবে। আর ওগুলো তো ভাসমান, ওগুলো তো আর পৃথিবীতে লেগে যাচ্ছে না, ওগুলো ভাসমান আছে। কি করবে? গোটা পৃথিবী থেকে ওই এক্সট্রা ডাস্ট মানে সানলাইট আসার কথা, সেই সানলাইট গুলা পৃথিবীতে ঢুকতে না দিয়ে আগেই শোষণ করা শুরু করবে। দেন পুরা অবস্থাটা কি হবে? কি যে টেম্পারেচার হয়ে যাবে পুরা গ্রহের ইকুইলিব্রিয়াম টেম্পারেচার তো কমে যাবে। তখন যেটা হয় সেটাই হচ্ছে তোমার নিউক্লিয়ার উইন্টার।
বলা হয় কি যে হচ্ছে বড় ধরনের যদি হচ্ছে অ্যাটমিক বোমা হয়, অ্যাটমিক বোমার বিস্ফোরণ হয়, বা হচ্ছে কোনো ইয়া ভলকানো এক্সপ্লোশন হয়, বা এখন যদি কোনো হচ্ছে বিলিয়নার সায়েন্টিস্ট চিন্তা করে কি যে হচ্ছে আমি এমন ধরনের ডাস্ট পার্টিকেল আবহাওয়াতে ছেড়ে দেবো যেটার কারণে তাপমাত্রা কমা শুরু করবে, হ্যাঁ, বা সাইফাই রিজনে, স্নোপিয়ার্সের মুভির মতো। হ্যাঁ, সাইফাই রিজনে তোমার যদি হচ্ছে এই কারণগুলোতে নিউক্লিয়ার উইন্টার ঘটতে পারে, তো এটা হচ্ছে খেয়াল করা লাগবে। আর এই এই কাহিনীটা ঘটবে হচ্ছে কোন সময়তে, যদি দেখা যায় কি যে হচ্ছে প্ল্যানেটটার তোমার আইস কমে যায়, হ্যাঁ, আইস কমে যায়, বা হচ্ছে তোমার আইস কেস গুলো কমে যায়, বা কার্বনের পরিমাণ বেড়ে যায় প্ল্যানেটে, তাহলে যেটা ঘটবে যে তাপমাত্রা বাড়া শুরু করবে। তো এই ঘটনাটা ঘটে আছে অলরেডি কোথায়, তাপমাত্রা বাড়ার এই ঘটনাটা ঘটে আছে হচ্ছে ভেনাসে। এই জন্য সৌরজগতের সবচেয়ে হটেস্ট প্ল্যানেট, যেখানে হওয়ার কথা ছিল হচ্ছে মার্কারি, সেখানে সবচেয়ে হটেস্ট প্ল্যানেট হচ্ছে ভেনাস। তো এটা একটা গেল, স্লো রোটেটর বুঝলাম। আরেকটা জিনিস যেটা করতে পারে সেটা হচ্ছে থার্মাল টাইট বলে। থার্মাল টাইট জিনিসটা কেমন, এটা মনে করো সান, এটা মনে করো প্ল্যানেট। প্রবলেম না থাকে তাহলে গোল্লা করে অ্যাটমসফিয়ার কথা, কিন্তু দেখা যায় যে এখানে বেশি পরিমাণ আলো পেলে কি হয়, এখানে তোমার বায়ুমণ্ডলের যে কণাগুলো অনেক হালকা হয়ে যায়, হালকা হয়ে যাওয়ার কারণে সবকিছু হচ্ছে আহ নিম্নচাপ থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপ না, আচ্ছা, উচ্চচাপ থেকে নিম্নচাপে এলাকাতে পার্টিকেল গুলা যাওয়া শুরু করে। এখানে তো উচ্চচাপ, মানে উচ্চচাপ বলতে হচ্ছে টেম্পারেচার এখানে বেশি। তো যেটা হয় সব প্ল্যানেটের ক্ষেত্রেই যে অ্যাটমসফিয়ারের যে কনসেন্ট্রেশন যেটা এরকম হওয়া উচিত ছিল, এটা মনে করো প্ল্যানেটটা অ্যাটমসফিয়ারটা সবসময় এরকম হয়, ঠিক আছে। এই সেটটাতে অবভিয়াসলি যদি স্লো রোটেটর হয় তাহলে বেশি, সব প্ল্যানেটের ক্ষেত্রে হবে, কিন্তু স্লো রোটেটর ক্ষেত্রে বেশি। যে এই মানে সান ফেসিং এলাকাটার অ্যাটমসফিয়ার খুবই পাতলা, আর সানের অপোজিট পাশে যে ফেসিং যে অ্যাটমসফিয়ারের পুরুত্ব সেটা অনেক বেশি হয়। তো এটার কারণে পুরা প্ল্যানেটটাতে একটা সার্কুলেশন সিস্টেম হয়, যেটার কারণে একটা মানে তাপমাত্রার বন্যা প্রায় মনে করো এখানে বেশি গরম হয়ে যাচ্ছে, এখানে বেশি গরম হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টিকেল গুলা হচ্ছে তোমার এদিক যাওয়া শুরু করে, উপর দিয়ে এই পাশে যাওয়া শুরু করে। আর ভারী যে পার্টিকেল গুলা ছিল, ভারী এই পাশে যে পার্টিকেল গুলা ছিল, যেটা হচ্ছে এটার সারফেস ঘেঁষাঘেঁষি, এইদিকে যাওয়া শুরু করে, হ্যাঁ, এদিকে যাওয়া শুরু করে। এই যে একই অ্যাটমসফিয়ারে দুই ধরনের পার্টিকেলের যাতায়াতের কারণে যে একটা সার্কুলেশন তৈরি হয়, এই জিনিসটাকে মোটামুটি বলা হয় হচ্ছে থার্মাল টাইড। তো মার্সের থার্মাল টাইড দেখা যায়, মার্সের থার্মাল টাইড দেখা যায়। এটা নিয়ে এখন আমি আর ম্যাথমেটিক্যাল কাহিনীতে যাচ্ছি না, তবে হচ্ছে মোটামুটি তোমরা এটা ভবিষ্যতে হচ্ছে কোনো প্রবলেম দিলে স্লো রোটেটরের জন্য যেরকম এই কাজটা করেছিলাম, আমরা ফাস্ট রোটেটরের জন্য একইভাবে কাজটা করতে পারি। ফাস্ট রোটেটরের জন্য আমরা যদি হচ্ছে এটা মনে করো যদি একটা সেই ফাস্ট রোটেটর নিই, দিয়ে আমরা বলবো কি যে এটা একটা সে রিং। তো এর আগে তো আমরা রিং নিয়েছিলাম এই বরাবর, অবভিয়াসলি এখন বুঝতে পারছো কি যে যেহেতু এটা এই বরাবর নিলে রিংটা হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট হয়।
ফার্স্ট অর্ডারের জন্য। তো এবার আমরা রিং নেব হচ্ছে যেদিক থেকে আলো আসছে সেই বরাবরই, মানে এই বরাবরই হচ্ছে নিব। তাহলে একইভাবে এটা হবে ডি থিটা, হ্যাঁ এটা হবে হচ্ছে, এটা যদি থিটা হয় এটা হবে ডি থিটা, আর এই পুরাটার মান হবে হচ্ছে, এই পুরাটার মান হবে হচ্ছে আর কস থিটা ডি থিটা। ঠিক আছে? তো একইভাবে তোমার এখন বের করা লাগবে কি যে ফার্স্ট রোটেটরের জন্য, রোটেটরের জন্য রোটেটরের জন্য যে আমরা এর আগে একটা ইকুয়েশন বের করেছিলাম না, যে এই ইকুয়েশনটা বের করেছিলাম হচ্ছে স্লো রোটেটরের জন্য, একইভাবে তোমাকে ফার্স্ট রোটেটরের জন্য একটা ইকুয়েশন বের করতে হবে। তো এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। একইভাবে এটা থাকবে হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক অ্যাসাইন করে দিব। তো এই গেল হচ্ছে আমাদের কিছু প্রবলেম, ফার্স্ট রোটেটর, স্লো রোটেটর, প্ল্যানেটারি টেম্পারেচার। এখন আমরা যেটা করবো কি যে আমরা হচ্ছে গত বছরের ন্যাশনাল কোশ্চেন দেখবো। গতবারের ন্যাশনাল কোশ্চেন এই যে এটা, এই যে প্রথমে দেখো কি যে হচ্ছে কোশ্চেনে স্টেটমেন্টে কি কি বলা আছে। তো এখানে বলা আছে কি যে হচ্ছে এটার এই যে এই একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে ডক্টর ডুফিসমার্চ বানাইছে, এবং সাইজটা মোটামুটি এরকম, আর এটার যে রেডিয়াসটা আর এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াসের সমান। আর আমাদের থেকে যে মানে এই অবজেক্টটা পৃথিবী মানে সান থেকে টি ইজিক্যাল টু 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে আছে, আর এই সানের যে লুমিনিসিটি এল ইজিক্যাল টু এটা হচ্ছে 1 সোলার লুমিনিসিটি সমান। এগুলা ইনিশিয়াল ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বের করতে হবে কি যে ওকে এমিসিভিটি বলে দেওয়া আছে, আর পুরা সারফেসের বন্ড আলবেদো সেটা বলে দেওয়া আছে, এমিসিভিটি বলে দেওয়া আছে। এখন তোমাকে ফার্স্ট কোশ্চেন বলছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার বের করো স্যাটেলাইটের ইকুইটারে বের করতে বলেছে অ্যাজ আ ফাংশন অফ ইয়ার, স্যাটেলাইটের ইকুইটারের জন্য বের করতে বলেছে। এখন বলো তো এই জিনিসটা ফার্স্ট রোটেটর হবে না স্লো রোটেটর হবে? দেখে কি মনে হচ্ছে? ফার্স্ট। এটা ফার্স্ট রোটেটরের মতো কাজ করবে। তাহলে অবভিয়াসলি কি হবে, তার ইকুয়েটর বরাবর, এটা যদি তার ইকুয়েটর হয় তাহলে এই বরাবর সবচেয়ে টেম্পারেচার সবচেয়ে বেশি হবে না? এই বরাবর সবচেয়ে টেম্পারেচার বেশি হবে না? তাই তো হওয়া উচিত, ছবিতে তো তাই দেওয়া আছে। এখানে একটা মজার জিনিস দেখো, এর আগে যখন এটা একটা গোল্লা ছিল, এটা যদি একটা গোল্লা হইতো তাহলে কি হইতো, এই যে প্রত্যেকটা জায়গার জন্য থেটা চেঞ্জ হচ্ছে, এখানে একটা থেটা, এখানে একটা থেটা, এখানে একটা থেটা। তাই কি হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তের জন্য সানলাইট কিভাবে ইনসিডেন্ট হচ্ছে সেটার জন্য ডিএস এটা বের করেছিলাম না, এটাকে আমরা প্রত্যেকটা মুহূর্তের জন্য চেঞ্জ হচ্ছে। দেখো টেম্পারেচারের ভ্যারিয়েশন দেখা যাচ্ছিল, কিন্তু এই অবজেক্টটা থেটা তো একটাই, কোনো চেঞ্জ হবে? এই বরাবর এই সারফেসে কোনো চেঞ্জ হবে? এই সারফেসে পুরো সারফেসে একটাই টেম্পারেচার থাকা উচিত না? তাহলে এই পুরো অবজেক্টটার জন্য টেম্পারেচার ভ্যারিয়েশন কি থাকবে? এই জায়গাতে ইকুয়েটরে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে, আর অবভিয়াসলি বোঝা যাচ্ছে এই দুইটা পয়েন্টে, এটা আর এই দুইটা পয়েন্টে মিনিমাম টেম্পারেচার ভ্যারিয়েশন থাকবে না? এটা তো খুবই ইজি, মানে আমরা হচ্ছে আরো কঠিন জিনিসই সলভ করে আসছি, এটা হয়ে গেল এই হেভি ইজি। আর এখানে আমি যে রিবন দিয়েছি না, একইভাবে রিবন দিয়ে তুমি কাজ করতে পারতা, কিন্তু রিবন দিয়ে কাজ করার কোনো দরকারই পড়বে না, তোমাকে
যদি বলা হয় কি যে হচ্ছে এটার ফাংশন অফ ল্যাটিটিউড বের করো, মানে এটার যদি মনে করো এটাকে যদি ল্যাটিটিউড হিসাবে কল্পনা করি, যে ল্যাটিটিউডকে আমরা দিয়েছি হচ্ছে এই ফাই নামে দিয়েছি, তো তুমি জাস্ট অত কষ্ট করাই লাগবে না, এই যে এই থেটার জন্য যদি কাজ নিয়ে কাজ করো তাহলে হচ্ছে তুমি যে কোনো ল্যাটিটিউডে হচ্ছে মানটা পাবা। ম্যাক্সিমাম আর মিনিমামটা তুমি খালি আলাদা আলাদা পাবা। ম্যাক্সিমামটা হবে এই জায়গাতে, মিনিমামটা হবে এই জায়গাতে। এটা হচ্ছে অনেক ইজি কাজ ছিল উল্টা। তো আগের কোশ্চেনের মতোই কাজ করতে দিয়েছে, দেখো সব কোশ্চেনে দেখো রাইট এক্সপ্রেশন ফর এরিয়া রিবন, এই রিবনের জন্য একটা এরিয়া বের করতে বলেছে। হ্যাঁ, এরিয়া বের করে তারপর ইনসিডেন্টাল সানলাইট কি হবে সেটা বের করতে বলেছে। এর আগের মতো আমরা এটা পারবো। ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ সারফেস টেম্পারেচার অফ স্যাটেলাইট অ্যাজ আ ফাংশন অফ ল্যাটিটিউড বাই অ্যাসিউমিং দ্য র‍্যাপিড রোটেশন। র‍্যাপিড রোটেশন মানে হচ্ছে বলে যাচ্ছে ফার্স্ট রোটেটর, আর হচ্ছে তো যে ব্ল্যাক বডি দিয়ে এটা হচ্ছে টেম্পারেচার অ্যাজ আ ফাংশন অফ ল্যাটিটিউড বের করতে বলেছে। এটা হেভি ইজি, মানে তোমাকে চিন্তা করাই লাগবে না কি যে হচ্ছে এখানে থেটা চেঞ্জ হচ্ছে কিনা, থেটা একটাই হবে, হবে সাইন 30 ডিগ্রি, যেটা সাই এর মান বলে দেওয়া আছে। তারপরে বলেছে কি যে নাও পুট অ্যান ইন নাম্বারস প্লট অফ প্ল্যানেট সারফেস টেম্পারেচার এগেইনস্ট ল্যাটিটিউড ওভার ফুল রেঞ্জ। তাই এটার জন্য যদি আমি হচ্ছে একটা গ্রাফ তৈরি করি, যে এই বরাবর ল্যাটিটিউড দিলাম আর এই বরাবর টেম্পারেচার দিলাম, তাহলে এটার ফাংশনটা কি হবে? ফাংশনটা এরকম হবে না যে হচ্ছে এখানে তুমি যদি বলো হচ্ছে -90 ডিগ্রি, এখানে সরি এখানে বলো 0, এটা -90 ডিগ্রি, এটা এখানে -90 ডিগ্রি, এখানে +90 ডিগ্রি, আর ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে এই জায়গাতে হবে টি ম্যাক্স। তাহলে আমি এটা বলতে পারি না যে গ্রাফটা মোটামুটি এরকম হবে। এরকমও হবে না, এটার জন্য এই স্পেশাল কেসে এটা এই গ্রাফটার জন্য হবে জাস্ট এরকম। যদি এমনিতে তুমি হচ্ছে প্ল্যানেট আঁকাইতা যেটার সারফেস হচ্ছে এরকম গোল্লা, এটা সারফেস যদি গোল্লা হইতো তাহলে তুমি যদি টেম্পারেচার বরাবর টেম্পারেচার ল্যাটিটিউডের একটা গ্রাফ আঁকাইতা তাহলে এরকম কার্ভড হতো। আর এই স্পেশাল কেসে কিছু হবে না, জাস্ট এরকম একটা পিক হবে। পিকটা কোথায়? এই জায়গাতে টেম্পারেচার হচ্ছে টি ম্যাক্স পিক, আর এগুলা কিন্তু আর এই দুটা কিন্তু জিরোতে থেকে যায় নাই, এই দুটা হবে টি মিন। টি মিন কিন্তু আমার জিরোতে থেকে যায় না, এখানে জিরো টেম্পারেচার মনে করো, এখানে 0 ডিগ্রি কেলভিন সামথিং, তো এটা হবে একটু উপর থেকেই, এটা টি মিন। পার্থী বোঝা গেছে এবার? আছে না নাই? হ্যাঁ ভাই, জিনিসটা ইজি ছিল, জিনিসটা হেভি ইজি ছিল, খালি তোমরা কিন্তু কেউ আমরা ওই যে ভাই রিবন নিয়ে কাজ করতে গিয়ে ফাই নিয়ে অনেক বিশাল কাহিনী করে বড় একটা স্টেটমেন্ট বানাই ফেলছিলাম। মানেই না আসলে, রিবন দেওয়ার কোনো মানে নাই। রিবন দিয়ে কাজ করতে পারতা, হ্যাঁ রিবন দিয়ে কাজ করার মানে হচ্ছে তোমাকে এই ডাটা বের করতে দিয়েছে। রিবন দিয়ে যে আলটিমেটলি কোনো কাজ নাই, যে এই কোশ্চেনের জন্য যে বি নাম্বার কোশ্চেনের জন্য এরিয়া অফ রিবন বের করতে দিয়েছিলি, এটার জন্য তোমার খালি ওই রিবনটা লাগবে, আর অন্য কিছু লাগবে না। মানে এটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন অফ আমাদের সার্কুলার ভার্সন। একইভাবে তোমাকে যদি বিভিন্ন অবজেক্ট বলে, সাপোজ কি যে একটা ওভাল শেপের কিছু একটা আছে বা এলিপ্টিক্যাল শেপের কিছু আছে, তখন তোমাকে এলিপসের জন্য ইকুয়েশন বের করতে হবে, তখন একটু জিনিসটা আরো কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমরা খুললামই তো, একটু দেখি যে এলিপসের জন্য কি হইতে পারে। মনে করো যে অবজেক্টের উপরে কাজ করতে, সেটা সাপোজ এলিপস আঁকায়, এরকম একটা এলিপস হইতে পারতো, এরকম একটা এলিপস হইতে পারতো, দুই রকমের এলিপস হইতে পারতো। তখন আমরা যেটা করব, আমরা জানি কি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একইভাবে এ
বি, আর এলিপসের পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। এখন যদি তোমাকে বলা হয় এখান থেকে এই এরিয়ার মধ্যে বা এখান থেকে যদি এটা যদি ডেল্টা থেটা বলি দিয়ে কাজ করি, তখন তোমার যে কেপলারের সেকেন্ড ল মনে আছে, কেপলারের সেকেন্ড ল মতো করে তোমাকে এই ডেল্টা থিটা বের করা লাগবে, তারপরে তোমাকে এই পুরাটার এরিয়া বের করা লাগবে। তো এলিপসের জন্য ব্যাপারগুলো হচ্ছে একই রকম, কিন্তু জিওমেট্রি অনেক আলাদা হবে আর ইকুয়েশন গুলো অনেক আলাদা।